তোকে বারবার নিষেধ করেছি আয়নার সামনে অর্ধলঙ্গ হয়ে কাপড় পাল্টাবি না। খালার কথা শুনে আয়নার সামনে থেকে সরে গিয়ে গায়ের উপর ওড়না জড়িয়ে নিল নেওয়াল। খালা বিড়বিড় করতে করতে নেওয়ালের রুমে ঢুকলেন। নেওয়াল ভাবলেশহীন চেহারায় বিছানার উপর এলোমেলো করে রাখা জামা কাপড় ভাঁজ করতে মনোযোগী হয়ে গেল। রাতের বেলা আয়না দেখবি না, আর আয়নার সামনে কখনো কাপড় পাল্টাবি না, বলে দিচ্ছি। আমি পর্দা এনে দিচ্ছি, আয়নাটা রাতের বেলা পর্দা দিয়ে ঢেকে রাখবি। খালা, তাতে কি হয়? এত খুঁতখুঁতে হলে চলে বলো? সব কিছুতে আধুনিকতা খুঁজবি না, যা বলেছে মানার চেষ্টা কর, বলেই খালা বেরিয়ে গেল। নেওয়াল ভাঁজ করা কাপড় তুলে রেখে একবার আয়নার দিকে তাকালো। নেওয়াল অত সাজগুজ প্রিয় না হলেও আয়না দেখতে বেশ পছন্দ করে। আয়নার দিকে তাকিয়ে নানা বেশে নানা অঙ্গভঙ্গিতে নিজেকে দেখে কল্পনা করতে তার ভীষণ ভালো লাগে। সারাদিনে অনেকবার তার আয়না দেখতেই হয়, কিন্তু খালা কেন জানি আয়না নিয়ে বেশ খুঁতখুঁতে। তার কথা হলো রাতের বেলা কিছুতেই আয়না দেখা যাবে না, আয়নার সামনে কাপড় বদলানো যাবে না। নতুন ড্রেসটা ফিট হয়েছে কিনা দেখতে সেটা পরে আয়নার সামনে ঘুরে ফিরে দেখছিল। খালা সেটা দেখেই কাপড় বদলেছে ভেবে বকা দিয়ে গেল। খালার এমন আচরণ নেওয়ালকে বিস্মিত করে। তার খালা কখনোই এমন ছিল না। তার মা মিথি আনোয়ার নেওয়ালের এই অভ্যাস দেখে বলে, তুই একদম তোর ছোট খালার স্বভাব পেয়েছিস। ছোট থেকে তোর খালার সাজপ্রিয় ছিল, সুযোগ পেলেই আমার রুমে গিয়ে আয়না দেখত। কিন্তু খালা হঠাৎ এমন হয়ে গেলেন কেন, কে জানে। নেওয়াল রান্নাঘরে ঢুকে মায়ের পাশে এসে দাঁড়ায়। মিথি আনোয়ার তখন মনোযোগ দিয়ে রান্না করছিলেন। নেওয়ালকে দেখে তার মা জিজ্ঞেস করে, কিরে, সাথী আবার বকেছে নাকি? আচ্ছা মা, খালা এমন কেন করে বলো তো? ও একটু এরকমই, থাক, মন খারাপ করিস না। নেওয়াল চুপচাপ দাঁড়িয়ে থাকে। ছোট্ট শহরের এক কোণের একটা ফ্ল্যাটে নেওয়াল আর মিথি আনোয়ার ভাড়া থাকেন। 1 বছর হলো নেওয়ালের বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান। মিথি আনোয়ার একটা মহিলা হোস্টেলের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করেন। সেই সূত্রে প্রায়শই কর্মক্ষেত্রে থাকা লাগে। নেওয়ালও হোস্টেল থেকে পড়াশোনা করত। বাবা মারা যাওয়ার পর মায়ের কাছে চলে আসে। কাছের ভার্সিটিতে অনার্সে ভর্তি হয়। বেশ কয়েকদিন হলো তার খালা তাদের বাসায় এসেছেন। অদ্ভুত ব্যাপার হলো, সে প্রায় 9-10 বছর ছোট খালাকে দেখেনি। সবাই ভেবেছে সে তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে। এত বছর বাদে ফিরে আসার পর খালাকে নিয়ে নেওয়ালের নানার বাড়িতে ঝামেলা চলছিল। মিথি আনোয়ার জানতে পেরে ছোট বোনকে নিজের কাছে নিয়ে আসেন। বোনের এসব অদ্ভুত আচরণ অবাক করে নেওয়ালের মাকেও। তোর বিছানা মুখোমুখি ড্রেসিং টেবিলটা রেখেছিস কেন? খালার কথাটা শুনে নেওয়াল খাওয়া বন্ধ করে মায়ের দিকে এক পলক তাকায়। ওইদিকে আলোর ফোকাস ভালো পড়ে। খালা, সরিয়ে ফেলবি, রাতে যদি হঠাৎ ঘুম ভেঙে উঠে বসলেই আয়না দিকে চোখ যাবে। আর তুই তো এত বলার পরও পর্দা নিয়ে আয়না ঢাকিস না। মিথি আনোয়ার বোনের দিকে তাকিয়ে বললেন, সাথী, তুই আসার পর থেকে আয়না নিয়ে এমন করছিস কেন? তুই নিজেও তো আগে নেওয়ালের মতো ছিলি। বুবু, এটা ভালো না, তাই বললাম। আর নেওয়াল রাত বিরাতে ছাদে যায় কেন? রাতে ছাদে যাওয়া একদম ভালো না। নেওয়াল কিছুটা বিরক্ত মাখা কণ্ঠে বলল, খালা, পড়তে পড়তে বোরিং হয়ে গেলে মন ফ্রেশ করার পর কয়েক মিনিট ছাদে হাঁটাহাঁটি করে আসি। এখানে সমস্যা তো হওয়ার কথা না খালামুনি। শহরে থাকিস জানি, এসবে তোয়াক্কা করিস না। তবে সত্য এটাই, এসবে জিনের উৎপাত হয়। ধারণাথি তো ভয়ানক হয় জিনগুলো। খালার মুখে জিনের কথা শুনে নেওয়াল হাসতে হাসতে লুটে বডি খায়। মিতি আনোয়ার নিজের বোনকে বলে, তুই আবার এসব কবে থেকে বিশ্বাস করিস? বলতো। খালা, তুমি গ্রামের কুসংস্কারাচ্ছন্ন মহিলাদের মতো কথা বলছো। এগুলো সত্যি কথা। এসব কি সতর্ক থাকা উচিত। আর আমি তোকে সচেতন করছি। হঠাৎ মাঝরাতে অকারণেই নেওয়ালের ঘুম ভেঙে গেল। নেওয়াল উঠে বসে টেবিল ল্যাম্প জ্বালায়। এমন সময় আয়নার দিকে চোখ পড়ল তার। এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে রইল সে। খালা পর্দা দিয়ে আয়না ঢেকে দিলেও সে পরক্ষণে পর্দা সরিয়ে ফেলেছিল, তাই আয়নাটা একদম অনাবৃত। অন্ধকার ঘরটায় কেমন যেন উচ্ছল দেখাচ্ছে সেটা। খালার কথা মনে করে নেওয়াল মুচকি হাসলো। আয়না দেখলেই ভূত বের হবে, সেটা কেমন জানি ভুতুরে গল্পের কাহিনী হয়ে গেল। নেওয়াল আয়না থেকে সরিয়ে নেয়ার সময় তার মনে হলো আয়নায় থাকা তার প্রতিচ্ছবি কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তা দেখে নেওয়াল একটু তপ্তা খেয়ে গেল। আবার ভালো করে তাকালো আয়নার দিকে। পরক্ষণেই তার প্রতিচ্ছবি চোখগুলো ছোট করে বেশ তীর্যক হাসি দিল।
নেওয়াল ভয় পেয়ে তখনই বিছানা থেকে নেমে উঠে এক পাশে দাঁড়ায়। আয়না দিকে উঁকি মেরে দেখে এখন তার প্রতিচ্ছবি আর দেখা যাচ্ছে না। ভাবতে থাকে সে কি ঘুমের ঘোরে ভুল দেখেছে। সে গুটি গুটি পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকে। আরেকজন আবার তেমন কিছু না হয় নাকি দেখতে। কিছুক্ষণ কেটে যাওয়ার পরও কিছু না দেখতে পেয়ে চোখের ভ্রম ভেবেই সরে আসে সে। কিন্তু আয়নায় থাকা তার প্রতিচ্ছবি তখনও ঠায় দাঁড়িয়ে কুৎসিতভাবে হাসছিল। নেওয়াল তার চক্ষু গোচর হলো না। সকালবেলা মায়ের পাশে বসে নেওয়াল বলতে থাকে, কালকে খালা জিনের গল্পগুলো আমার মাথায় গেঁথে গেছে মা। মাঝরাতে উঠে আয়না দেখে সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। মিথি আনোয়ার এসে মেয়ের গা থুতু ছিটিয়ে বলল, জিনের গল্প বলিস না তো, তুই মানিস আর না মানিস, জিন ঠিকই আছে, কোরআনেও তা উল্লেখ আছে। মা, আমি জিনকে অবিশ্বাস করছি না, কিন্তু আয়নার সাথে জিনের সম্পর্ক আমার কাছে নিছক গল্প মনে হচ্ছে। তুমি জানো আমি আয়না দেখতে ভীষণ ভালোবাসি। এভাবে আমার মনে ভয় ঢুকিয়ে দিলে তো আমি আয়নার নিজের প্রতিচ্ছবিকেও ভয় পাবো। যেটা তোর কাছে নিছক গল্প সেটা আমরা সত্য বলেই মানি। কাল রাতে হয়তো জিনের কথা শুনে নয়, তুই এমন কিছু দেখেছিস বিধায় ভয় পেয়েছিস। বলতে বলতে নেওয়ালের খালা নেওয়ালের পাশে বসলেন। এটা আমার মস্তিষ্কের ভ্রম খালা, সারাদিন এসব নিয়ে খুব ভেবেছি, তাই কিছুটা প্রভাব পড়েছে। এসব নিয়ে আমি আর ভাবতে চাই না। নেওয়াল আয়নার সামনে এসে দাঁড়িয়ে কাল রাতের ঘটনাটা মনে করতে থাকে। আয়নায় বিভিন্ন অঙ্গভঙ্গি করে নিজের প্রতিচ্ছবির সাথে মিলায়। হঠাৎ তার প্রতিচ্ছবি থমকে গিয়ে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে হাসতে থাকে। নেওয়াল কিছু বুঝে ওঠার আগে সব ঠিকঠাক নেওয়াল আয়নার সামনে থেকে সরে এসে নিজে নিজে বিড়বিড় করতে থাকে, খালা আমার মাথায় কি সব ঢুকিয়ে দিল। এখন আয়নার দিকে তাকাতে ভ্রম হচ্ছে, রিল্যাক্স হতে হবে। ইদানিং রাতে নেওয়ালের অনুভূত হয় আয়নার সামনে কেউ দাঁড়িয়ে আছে, সেখান থেকে কেউ তাকে দেখছে। শুধু তাই নয়, খুব সকালবেলা আয়নায় বড় বড় অসংখ্য হাতের ছাপ দেখতে পায়। বেলা হতে হতে তা ভোজবাজির মতো মিলিয়ে যায়। নেওয়াল এক প্রকার চিন্তায় পড়ে যায়, এসব কি ভ্রম থেকে হচ্ছে, নাকি খালা তার সাথে রসিকতা করার জন্য মজা করছে। খালা সন্দেহ করার কারণ হচ্ছে খালা প্রায় সময় খুব চেষ্টা করে নেওয়ালকে আয়নার সাথে জিনের সম্পর্কের ব্যাপারটা বিশ্বাস করানোর। নেওয়াল চিন্তা করে আজ রাতে সে ঘুমানোর ভান করে বিষয়টা দেখবে। নেওয়াল আজ আয়না বরাবর না শুয়ে এক পাশ হয়ে শোয়ে, যেখান থেকে ও আয়নাটাকে দেখতে পাবে, কিন্তু আয়নায় তার প্রতিচ্ছবি দেখা যাবে না। প্রতিদিনের মতো নেওয়াল টের পায় তার আয়নার সামনে কেউ পায়চারি করছে, আর একটু পর পর কিছু সময়ের জন্য থেমে যাচ্ছে। নেওয়াল দেরি না করে চোখ খোলার চেষ্টা করলো। এ কি, সে চোখ খুলতে পারছে না কেন? সে উঠে বসার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু তাতেও বিফল। সামান্য আঙ্গুল নাড়ানোর শক্তিও পাচ্ছে না। এই সময় মনে হলো কেউ আয়নায় আঙ্গুল দিয়ে ঠক ঠক আওয়াজ করছে। চোখ মেলে শোয়া থেকে উঠে বসে নেওয়াল। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে পুরো রুমটা একবার দেখে নেয় সে। বাইরে থেকে আজানের আওয়াজ ভেসে আসছে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে সে, তাহলে এত কিছু অনুভব করছিল সবই তার স্বপ্ন ছিল। ব্যাপারগুলো ওর মাথায় এত গভীরভাবে গেঁথে গেছে যে ও রীতিমতো এসব স্বপ্নে অনুভব করে ভয় পাচ্ছে। আয়নার দিকে ফ্ল্যাশ লাইট তাক করলো নেওয়াল, সেখানে কোনো হাতের ছাপ নেই। নেওয়াল ঠিক করে নেয় কয়েকদিন সে আয়না দেখবে না। সকালে সে বড় পর্দা দিয়ে আয়নাটা ঢেকে দেয়। খালা নিজে জিজ্ঞেস করে, বিশ্বাস করেছিস তাহলে? নেওয়াল কিঞ্চিত বিরক্ত হয়, সেটা প্রকাশ না করে মাথা নাড়ায়। ও নিশ্চিত খালা তাকে বিশ্বাস করানোর জন্য হাতের ছাপ দিয়ে রাখতো আয়নায়। এখন যেহেতু ও খালাকে আশ্বাস দিয়েছে, সে বিশ্বাস করেছে এবং আয়নায় পর্দা দিয়ে ঢেকে দিয়েছে। খালার এসব নিয়ে ঘ্যান ঘ্যান করবে না। বেশ কয়েকদিন নেওয়াল বেশ স্বস্তিতে ছিল। মাথায় গেঁথে থাকা ব্যাপারগুলো দূর হয়ে গেছে। খালাও আর এসব বিষয় নিয়ে কথা তুলে না। ফোনে রিংটোনের শব্দে নেওয়ালের ঘুম ভাঙল। ভার্সিটি থেকে ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ফোন রিসিভ করে শোয়া থেকে উঠে বসলো নেওয়াল। ওপাশ থেকে মিথি আনোয়ার বললেন, নেওয়াল আমি অফিস থেকে সোজা তোর নানুর বাড়িতে যাচ্ছি। আজ রাতে নাও ফিরতে পারি, তুই খেয়ে ঘুমিয়ে পড়িস। হঠাৎ এত জরুরি নানুর বাড়িতে কেন যাচ্ছ? তোর খালা কাউকে না জানিয়ে বিকেলে নাকি ওই বাড়িতে চলে গেছে, আর বেশ পাগলামি করছে। তোর মামার ফোন পেয়ে ব্যাপারটা দেখতে যাচ্ছি। নেওয়াল বেশ চিন্তায় পড়ে গেল, হঠাৎ খালার কি হলো? ভার্সিটি থেকে ফিরেও তো বেশ ভালো দেখলো খালাকে। সে যে নানুর বাড়িতে যাবে এটা তো নেওয়ালকে বলেও নি।
ভাবতে ভাবতে নেওয়াল উঠে রান্নাঘরের দিকে যায়। এক ঘুমে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। তার ক্ষুধা লেগেছে বেশ। চুলায় কফির জন্য পানি বসালো। কখন থেকে মাকে কল করে যাচ্ছে নেওয়াল, কলই ঢুকছে না। সেখানে কি হলো, মা গিয়ে পৌঁছালো কিনা জানা দরকার তার। মামা নানুকেও কল দিলেও কয়েকবার কেউই রিসিভ করছে না। অনেকক্ষণ ধরে টিভি দেখে আর ফোন টিভি বেশ বোরিং লাগছে তার। কেন জানি সময় কাটছে না। এদিকে অনেকক্ষণ টানা ঘুম হওয়ায় আর ঘুমও পাচ্ছে না। কি করবে ভাবতে ভাবতে নিজের আলমারিটা খুলে শাড়ির তাকে রাখা শাড়িগুলো নাড়াচাড়া করতে লাগলো। শাড়ি তার খুব প্রিয়। কোনো শাড়ি দেখেই পছন্দ হলেই চট করে কিনে ফেলে সে। তবে কখনোই তেমন শাড়ি পরা হয় না তার। পুরোপুরি শাড়ি সামলাতে পারে না বলে পরে কোথাও বের হওয়ার সাহস করে না। শাড়িগুলো বেশ যত্নে দিনের পর দিন আলমারিতে পড়ে থাকে। তবে যেদিন বাসা ফাঁকা থাকে সেদিন রাতে শাড়ি পরে বেশ সাজে নেওয়াল। আয়নার নিজেকে নিজেই দেখে মুগ্ধ হয়। মা থাকলে শাড়ি পরতে ওর অস্বস্তি লাগে। মিথি আনোয়ার এমন করতে দেখলেই বলে, এবার তাহলে বিয়েটা দিয়ে দিই বল, প্রতিদিন শাড়ি পরে সাজতে পারবি। এই লজ্জায় নেওয়াল কখনো আর মায়ের সামনে শাড়ি পরে না। আকাশ সীমা রঙা শাড়ি বের করে পরে নেয় নেওয়াল। আকাশি রঙের শাড়ি মাঝে মাঝে শাড়ি বের করে নিজে নিজে পরে বলে বেশ ভালো শাড়ি পরতে শিখে গেছে। শাড়ি পরে আয়নার পর্দাটা সরিয়ে আয়নায় নিজেকে দেখে সে। প্রায় 4-5 দিন সে নিজেকে ভালো করে আয়নায় দেখছে। প্রায় 4-5 দিন পর হয়ে গেছে এভাবে দেখছে সে। কিন্তু এতদিন পর মনটা বেশ উৎফুল্ল লাগছে তার। এখন থেকে আবার সে ঘন ঘন আয়না দেখতে পারবে। হালকা সেজে কোমর সমান চুলগুলো ছেড়ে দেয় নেওয়াল। শাড়ির আঁচলটা মাথায় দিয়ে বেশ সুন্দর ভঙ্গিতে আয়নায় নিজেকে দেখে। আজ মনে হচ্ছে তাকে একটু বেশি সুন্দর লাগছে। নিজেকে দেখে নিজেই মুগ্ধ হচ্ছে। কয়েকটা মিরর সেলফি তুলল সে। ছবিগুলো সেভ করতে গিয়ে দেখে আয়নায় থাকা হাতের ছাপগুলো ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। নেওয়াল আয়নার কাছে এসে ভালো করে তাকায়, কিন্তু কোথাও হাতের ছাপগুলো দেখতে পায় না সে। তবে আয়নার কাছে বুকে ঝুঁকে মনে হচ্ছে আয়না থেকে কারো গরম নিঃশ্বাস তার মুখে এসে পড়ছে। সেখান থেকে সরেছে নেওয়াল। নিজের নিঃশ্বাসই কি তার গায়ে পড়ছে? আবার তাকিয়ে দেখে তার প্রতিবিম্বটা সেই গা হিম করা গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। নেওয়াল চোখ ডলতে ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে নেয়। বাসায় একা থাকায় আবার একই ভ্রমগুলো হচ্ছে। আপাতত এখন ফ্রেশ হয়ে কিছু খেয়ে ঘুমানোর সিদ্ধান্ত নেয় সে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, সে কিছুতেই ঘুম আসছে না। বিকেলে একটানা ঘুমালে এই সমস্যা হয় তার। ফোন হাতে নিয়ে ইয়ারফোন লাগিয়ে গান অফ করে দেয় নেওয়াল। এতে যদি ঘুম আসে একটু, হঠাৎ তার ওপাশে খুটখুট শব্দ শুনল। মনে হচ্ছে কেউ পা নাড়াতে নাড়াতে কিছু ঠেকাচ্ছে। ইয়ারফোন খুলে ল্যাম্প জ্বালিয়ে পাশে ফিরিয়ে তাকায় সে। তখন দেখলো বিছানার পাশের টুলে সে নিজে বসে আছে। পা নাড়াতে নাড়াতে বিছানার পায়াতে শব্দ করছে আর হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটোতে সে হিম করা চাহ নেই। নিজের সামনে নিজেকে দেখে নেওয়াল চিৎকার করে উঠল। নেওয়াল চিৎকার করা মাত্রই তার মুখোমুখি বসে থাকা প্রতিবিম্ব রাগান্বিত চোখে ঠোঁটে আঙুল ঠেকিয়ে তাকে চুপ থাকতে ইশারা করে। নেওয়াল ভয়ে দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরে রাখে। বিড়বিড় করে দোয়া পড়তে থাকে। প্রতিবিম্বটা ওর দিকে এগিয়ে এসে ভয়ানক কণ্ঠে বলে, দোয়া পড়া বন্ধ কর, না হলে কিন্তু খুব খারাপ হবে। তারপর নেওয়ালের মুখোমুখি বসে মিটি মিটি হেসে বলল, আয়নার মতো আমাকে তোর পছন্দের সঙ্গী করে নেয়। নেওয়াল কিছুটা থমকে গেলেও প্রচন্ড সাহস করেই জোরে জোরে দোয়া পড়া শুরু করে। প্রতিবিম্বটা ভীত মুখে ওর থেকে সরে গিয়ে দ্রুত আয়নায় মিলিয়ে যায়। নেওয়াল যেন হাঁপ ছেড়ে বাঁচত। সারা রাত তার আর ঘুম হলো না। বারবার আয়নার দিকে চোখ যাচ্ছিল। মনে হচ্ছিল এই বুঝি আবার প্রতিবিম্বটা বেরিয়ে এলো। সকাল হতেই আয়নাটা ভালো করে পর্দায় মুড়িয়ে নেয় সে। এর মধ্যে মিতি আনোয়ারের ফোন এলো। কাল রাত থেকে তোর খালাকে পাওয়া যাচ্ছে না রে নেওয়াল। সবাই হন্য হয়ে খুঁজছে, ভীষণ টেনশন হচ্ছে। কাল 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 কিছু নিয়ে ঝগড়া করেছিল খালা? তেমন কিছু হয়নি, আমি আজও ফিরবো না, তুই পারলে এখানে চলে আয়। নেওয়াল ফোন রেখে ভাবতে লাগলো, খালা হঠাৎ কোথায় চলে গেল? খালা তাকে যে আয়না নিয়ে ভুল কিছু বলেনি তার প্রমাণ সে কালই রাতেই পেয়েছে। খালার সাথে এই ব্যাপারে কথাও বলবে সে ভেবেছিল। তাই খালার হঠাৎ উধাও হওয়ার ব্যাপারটা তার খারাপ লাগছে। ভার্সিটিতে অ্যানুয়াল প্রোগ্রামের আয়োজন এ নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছে সে। এই মুহূর্তে ইচ্ছে করলেও নানু বাড়িতে যাওয়া সম্ভব হবে না। এদিকে বাসায় একা থাকতেও ভয় করছে তার।
যতবার আয়নার দিকে চোখ পড়ে ততবার অজানা এক আতঙ্ক কেঁপে উঠে সে। সন্ধ্যা থেকে ভার্সিটি থেকে ফিরে নেওয়াল নিজের স্বাভাবিক কাজকর্মে মনোযোগ দেয়। তাও কাল রাতের ঘটনা প্রতিনিয়ত ওর মনে উঁকি দিচ্ছে। কফি কাপে চুমুক দিতে দিতে সে ভাবে, প্রতিবিম্বটা যদি কোনো জিন হয়ে থাকে তবে কি চায় সে? শুধুমাত্র ভয় দেখানোই এর উদ্দেশ্য, নাকি ওর ক্ষতি করতে চায়? কৌতূহল বশত নেওয়াল আয়নার পর্দাটা সরিয়ে এক পলক চেয়ে থাকে, কিন্তু সবকিছু স্বাভাবিক। হঠাৎ তার প্রতিবিম্ব নড়ে উঠে এক লাফে আয়না থেকে বেরিয়ে আলমিরার উপরে গা গুটিয়ে বসে তার দিকে তাকিয়ে হাসি দেয়। নেওয়ালের ইচ্ছা করছিল জোর একটা চিৎকার দিতে, নিজেকে অনেক কষ্টে সংবরণ করে নিজেকে একটা চিমটি কাটে। না, সেই সজ্ঞান এবং বাস্তবেই আছে। কে আপনি? প্রতিবিম্বটা হেসেই দীপ্ত পুরুষ কণ্ঠে বলে, আমি একজন জিন। নেওয়াল কি বলবে বুঝতে পারে না। একটা জিন তাকে হেসে হেসে পরিচয় দিচ্ছে, এটা অভাবনীয়। আপনি আমার রূপ ধরে বারবার আমার সামনে আসছেন কেন? কি চান আমার কাছে? কারণ তুই বারবার আয়নায় নিজেকে দেখেছিস। বলতে গেলে বিশেষ কিছুই চাওয়ার নেই। আমি তোর সঙ্গ চাই, তোর সাথে সর্বক্ষণ একজন সঙ্গী হয়ে থাকব। নেওয়ালের অবাকতা এবার মাত্রা ছাড়িয়ে গেল। জিনটা আস্তে আস্তে আলমারি থেকে নেমে বলল, তোর তাতে সম্মতি কিংবা আপত্তি আছে কিনা সেটা আমার জানার বিষয় নয়। আমাকে যদি বাধা দিস বা সরানোর চেষ্টা করিস, আমি কিন্তু তোর অনেক বড় ক্ষতি করে ফেলবো। আমি অনেক খারাপ প্রকৃতির জিন, তবে কথা দিচ্ছি আমার কথা মেনে চললেই তোর কোনো ক্ষতি করব না আমি। নেওয়াল ভীষণ বিরক্ত হয়ে বলল, অদ্ভুত কথাবার্তা। একজন জিনকে আমি সঙ্গ দিব, এটা কিছুতেই সম্ভব নয়। কালই আমি হুজুর ডেকে যা ব্যবস্থা করার করব। জিনটা প্রচণ্ড রাগ নিয়ে নেওয়ালের দিকে তাকায়। সাথে সাথে নেওয়াল শূন্যে ভাসতে থাকে। ভাসতে ভাসতে ব্যালকনি দিয়ে বের হয়ে বাহিরে চলে যায়। এখান থেকে যদি ফেলে দেই তোকে, কি হবে বুঝতে পারছিস? তোর চেহারাও চেনা যাবে না। আর এটা ভাবিস না আমি তোকে এত সহজে মারবো। তিলে তিলে যন্ত্রণা দিয়ে পাগল বানিয়ে তবেই মারবো। নেওয়াল দিশেহারা হয়ে যায়। কি করবে বুঝতে পারে না, তবে এইটুকু বুঝতে পারবে এবং পারছেও, এই জিনের কথায় যদি সে সায় না দেয় তাহলে এই জিন তাকে অতিষ্ঠ করে তুলবে। বাধ্য হয়ে সে কাঁপা কণ্ঠে বলে, আপনি আপনি যা চান তাই হবে। নেওয়াল ব্যাগ গুছিয়ে নিচ্ছে। দিনের আলো থাকতে সে নানু বাড়ি চলে যাবে। বাসায় একলা থাকতে তার দম বন্ধ হয়ে আসছে। বাসা থেকে বেরিয়ে পাশের টিকিট কাটার জন্য কাউন্টারে আসে সে। বাস করে যাবে সে নানু বাড়িতে, এই চিন্তা। দুর্ভাগ্যবশত জানতে পারে ওইদিকে শ্রমিকদের সড়ক অবরোধ চলছে। শহরের কোনো গাড়ি ওইদিকে যেতে পারছে না, ওই দিক থেকে কোনো গাড়ি শহরে আসতে পারছে না। নেওয়াল হতাশ হয়ে বাসায় ফিরে আসে। মাকে কল দিয়ে ব্যাপারটা বলার চিন্তা করে। মা, তুমি কখন আসবে? জিন? হ্যাঁ রে, তোর খালাকে বোধহয় জিনই ধরেছে। দেখিসনি আমাদের বাড়িতে সারাক্ষণ জিন নিয়ে গল্প করতো। কাল রাতে আবার নিজ থেকে কোথায় থেকে জানি ফিরে এসেছে। আসার পর কারোর সাথে কোনো কথা বলছে না। আর এদিকে কি একটা ঝামেলা হয়েছে, গাড়ি চলাচল একদম বন্ধ। তুই আর 2 দিন ম্যানেজ করে নে, আমি অবরোধ খুলে গেলেই চলে আসবো। নেওয়াল ফোনটা বিছানার উপর ফেলে দিল। মা তার কোনো কথা না শুনে নিজের কথা বলে ফোন কেটে দিল। এখন সে কি করবে? বাসা থেকে বেরিয়ে কোনো বান্ধবীর বাসায় 2 দিনের জন্য থাকবে? এটা বলতেই বেডসাইডের ফুলদানিটা নিজে নিজে মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। নেওয়ালের বাকি রইল না এটা কার কাজ। দোস্ত, বাসা তো পুরা পাখা, হবে নাকি পার্টি? এইসব একদম না। আমার সাথে লক্ষ্মী মেয়ের মতো 2 দিন থাকবি। যা ইচ্ছে করিস, কিন্তু বাসার মধ্যে জোরে হই হুল্লোড় করিস না। চুপ থাকতো, দেখ না কেমন মজা হয়। বেস্ট ফ্রেন্ড প্রিয়াকে মা আশা অবধি নিজের কাছে নিয়ে এসে কিছুটা আশ্বস্ত হয় নেওয়াল। সাথে কেউ তককালে তো নিশ্চয়ই জিনটা কিছু করবে না। যদি সাথে কেউ থাকে এই বোধ থেকেই তাকে নিয়ে আসা নিশ্চিত হয়েই বড় একটা নিঃশ্বাস ফেলে সে। দোস্ত, তোর ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর হয়েছে। আমিও ভাবতেছি এমন একটা ব্যানারের জন্য অর্ডার দিব, বানাবো এটা এরকম একটা, ঠিক এমন জায়গায় রাখবো যেন ঘুম থেকে উঠেই আলোয় নিজের ঘুম ঘুম ভাব কিউট ফেসটা দেখতে পারি। শুভ তো প্রায় বলে, তোমার ঘুম ঘুম ভাব থাকার চেহারাটা খুব সুন্দর। নেওয়াল মিটি হাসতে হাসতে ভাবে, বিছানা বরাবর আয়না থাকার কি পরিণাম সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। প্রিয় লাউড স্পিকারের সাউন্ড বক্সে গান বাজিয়ে উড়াধুরা নাচতে থাকে। এমন সময় জোরে জোরে হাসা শুরু করে। নাচতে নাচতে এভাবে হাসছিস কেন? দোস্ত, আমার মনে হচ্ছে কেউ আমাকে খুব সুরসুরি দিচ্ছে। পুরো কথা শেষ করার আগে হাসতে হাসতে প্রিয়া ফ্লোরে শুয়ে যায়।
নেওয়াল গান বন্ধ করে প্রিয়াকে টেনে তুলে, ততক্ষণে হাসি বন্ধ হয়ে তার কাশি শুরু হয়ে যায়। দোস্ত, কি হচ্ছে এগুলা বলতো? মনে হচ্ছে কেউ আমার নাকের ডগায় শুকনো তালা লাল মরিচ ধরে রেখেছে। নেওয়াল ব্যাপারটা সামনে নেওয়ার জন্য প্রিয়া ওয়াশরুমে পাঠায়। কি সমস্যা আপনার? এসব কি শুরু করেছেন? অদৃশ্য কণ্ঠে জিনটা বলতে থাকে, এখনো কিছুই করিনি। আমার সঙ্গ থেকে বাঁচার জন্য একটা নাচুনে কাঠে কিনে এসেছিস? ওকে তো আমি না কানে চুবানি খাইয়ে তাড়াবো। এসব একদম করবে না, এটা ঠিক হচ্ছে না আপনার। ওপাশ থেকে আর কোনো কথা হলো না। নেওয়াল হতাশ হয়ে চিন্তা করল, কি করবে এখন? প্রিয়াকে কি সত্যিটা বলবে? একটা আয়নার জিন আমার পিছনে পড়েছে, এর থেকে কিভাবে মুক্তি পাবো বুঝতে পারছি না। নেওয়ালের কথা শুনে প্রিয়া অবাক হয়ে বলল, হুঁশে আছিস? কি আবল তাবল কথা বলছিস? এসব বলতে কিছু হয় নাকি? জিন, তাও আয়নায় তোর পিছনে কেন পড়বে? জানতাম বিশ্বাস করবি না, কিন্তু এটা সত্যি। এই যে আয়নাটা দেখছিস, এটা থেকে জিনটা বের হয়, আমার রূপ ধরে আমার সামনে আসে, কথা বলে। প্রিয়া ভালো করে আয়নার দিকে তাকিয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে। আয়নায় জিন থাকতে পারে? আর যদি থাকতো সে এখন বেরিয়ে আসতো না? তুই যে তখন বললি তোকে কেউ সুরসুরি দিচ্ছে, এটা সে জিনেরই কাজ। আমি বাসায় তোকে নিয়ে এসেছি, এটা তার পছন্দ হয়নি। এই জিন চায় আমি হ্যাঁ, আমি তাকে সঙ্গ দেই। কিন্তু এটা কি করে সম্ভব বল? এই যে আমার ক্ষতি করবে না, তার কি গ্যারান্টি আছে? আচ্ছা, সত্য যদি জিন থেকে থাকে, তবে সে আমার সামনে আসছে না কেন? নাকি তার এই হিম্মত নেই প্রিয়ার সামনে এসে দাঁড়ানোর? এসব কেন বলছিস? সামনে আসলে খুব খারাপ কিছু একটা করবে। এই জিন নিজেই বলেছে সে একটা খারাপ জিন, তোকে নাকি নাকানি চুবানি খাইয়ে তাড়াবে। হ্যাঁ, এত সোজা? কোথাকার কোন শক্তিধর এলেন রে? বলতে না বলতে প্রিয়ার গায়ে এক জোরে আরশোলা এসে পড়ল। প্রিয়া ভয় পেয়ে সেগুলো ছাড়তে গিয়ে ওইগুলো আমার ভিতরে ঢুকে গেল, জামার ভিতরে। নেওয়াল ভয়ার্ত গলায় বলল, ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। প্রিয়া লাফাতে লাফাতে জামা খোলার জন্য ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর তার চিৎকারের আওয়াজ শুনে নেওয়াল এগিয়ে এসে দেখে প্রিয়ার মুখে গায়ে কমেডের ময়লা লেগে আছে। নেওয়াল ওখান থেকে দ্রুত আয়নার সামনে এসে বলল, আপনি এসব বন্ধ করেন, এমন করলে আমি কিন্তু দোয়া পড়তে বাধ্য হব। আয়না থাকা ওই প্রতিবিম্ব বলে ওঠে, সেই হিম্মত দেখতে চেয়েছিলি, তাই কমেডের ফ্ল্যাশে তাকে চুবিয়ে সেটা দেখিয়েছি। আমাকে সাবধান না করে তাকে কর। জিনের শক্তি নিয়ে সন্দেহ পোষণ করার ফল এমনই হবে। দয়া করে আর কোনো ঝামেলা করবেন না। প্রিয়া ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে ব্যাকপ্যাক করে বের হওয়ার প্রস্তুতি নেয়। নেহল তার হাত টেনে বলে, এত রাতে কোথায় যাচ্ছিস? এখানে আর এক মুহূর্ত আমি থাকবো না। এই ভয়ঙ্কর জিনের আস্তানায় তুই থাক, আমি গেলাম। প্রিয়া তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই বাসা থেকে বেরিয়ে চলে যায়। নেওয়াল ব্যালকনিতে চুপচাপ বসে আছে। মাথার মধ্যে তার হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। পাশে কেউ বসে আছে টের পেয়ে মুখ তুলে তাকায়। এই কয়েকদিন নিজের প্রতিবিম্বকে এতবার মুখোমুখি দেখেছে যে এখন আর দেখলে ভয় হয় না। আপনি নিজের আসল রূপে আসতে পারেন না? কফি খাবি? নেওয়াল বড় বড় চোখ করে তাকায়। কিছু বলার আগে কফি ভর্তি কাপ তার মুখের সামনে ধরে রাখে জিনটা। নেওয়াল নেবে কি নেবে না চিন্তায় পড়ে যায়। একটু পর কাপটা নিয়েই চুমুক দেয়। কফিটা ভালোই বানিয়েছে। আপনি আসলে কি বলুন তো, কেনই আমার 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 সঙ্গ চাচ্ছেন? আমার পরিচয় একটাই, আমি একজন খারাপ জিন। মানুষের সঙ্গ পেতে ইচ্ছে হলো তাই চাচ্ছি। এত কথার দরকার কি তোর? আমি তোর কোনো ক্ষতি করব না, তবে কোনো চালাকি করলে কিন্তু খুব খারাপ হবে। নেওয়াল দীর্ঘশ্বাস ছেড়ে কফির কাপ নিয়ে রুমে চলে আসে। যা হচ্ছে হতে দেওয়াটাই ভালো হবে। এই জিন খুব ভয়ানক, যা খুশি করে বসতে পারে। আপাতত এর কথা অনুযায়ী চলা যাক, ভাবগতিক দেখেই ব্যবস্থা নেওয়া যাবে। নেওয়াল তার মা মিথি আনোয়ারের দিকে তাকিয়ে বলল, খালা, খালা কি পুরোপুরি সুস্থ এখন? সত্যি কি জিন ভর করেছিল তার উপর? তার মা জবাব দিলেন, হ্যাঁ, দেখে তো সেটাই মনে হয়েছিল। এখন সুস্থ অবশ্য, তবে কারোর সাথেই কথা বলছে না। হঠাৎ হঠাৎ চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথা তুলছে। তোর মামিরা ভয়ে তাকে রাখতে চাচ্ছে না, বলছে সাথী থাকলে তার জিন ওদেরকেও মেরে ফেলবে। পাগলা গারদে নাকি পাঠিয়ে দেওয়ার চিন্তা করছে। ওকে ওঝা ডেকে চিকিৎসা করানোর কথা উঠছে। আমি চেয়েছি আমার সাথে নিয়ে আসতে, তোর নানু কিছুতেই দিলেন না। তারও ভয় সাথে জিন এখানে আসলে আমাদের ক্ষতি করবে। নেওয়ালের কেন জানি খালার জন্য আফসোস হচ্ছে। মানুষটা কত ভালো, কেন যে বারবার তার সাথে এমন হচ্ছে আল্লাহ জানেন। ভালো। নেওয়ালের প্রতিবিম্ব
এক পায়ের উপর অন্য পা তুলে দেওয়ালের দিকে তাকিয়ে গুনগুন করছিল। নেওয়াল ওয়াশরুম থেকে বেরিয়ে এই দৃশ্য দেখে দ্রুত রুমের দরজা লক করে দিল। তারপর হাতের তোয়ালেটা বিছানায় ছড়ে ফেলে বলল, আপনি এখন এখানে বসে আছেন কেন? বাসায় মা আছে, যদি একসাথে কখনো এভাবে দেখি নাই কি হতে পারে বুঝেন? প্রতিবিম্বটা ছোট্ট একটা হাসতে বলল, আমাকে তুই ছাড়া আর কেউ দেখতে পারে না। তারাই আমাকে দেখে যাদের আমি স্বেচ্ছায় দেখা দেই। নেওয়াল জিনটার সাথে কিছুটা সহজ হয়ে গেল। যদি মাঝে মাঝে জিনটার পাগলামিতে সে অদৃষ্ট হয়ে যায়, সেদিন রাতের বেলা বলে, আমাকে মিষ্টি খাওয়াতো একটু। বাসায়ও সেদিন মিষ্টি ছিল না। তারা যে কি পাগলামি তার, পরে ইউটিউব দেখে অল্প সময়ের মধ্যে হালুয়া বানিয়ে দেওয়ায় তবে সে শান্ত হয়েছে। একটা জিন এত পাগলামি করতে পারে, এত চঞ্চল হতে পারে, তা জানা ছিল না। নেওয়ার বসেই নেওয়াল বসে বসে ল্যাপটপে নোটস রেডি করছে। তার রূপে থাকা জিনটা মুখোমুখি বসে বলল, চলো একটু বেরিয়ে আসি। নেওয়াল চোখ বড় করেই তার দিকেই তাকালো, অস্ফুষ্ট স্বরে বলল, এখন রাত 1:45 বাজে। তাতে কি হয়েছে? এখন রাস্তায় মানুষ থাকবে না, ঘুরতে ভালোই লাগবে। পারবো না আমি, বাসায় আজ মা আছে, তার উপর আমার নোটসগুলো কমপ্লিট হয়নি। কথাটা বলা মাত্রই চিন্তা তার দিকে রাগান্বিত চোখে তাকায়, তারপর তাকে শূন্যে ভাসিয়ে ব্যালকনি দিয়ে ফেলে দেয়। নেওয়ালা তখন মনে হচ্ছিল সে বোধহয় নিচে পড়ে এক্ষুনি মরে যাবে। চিৎকার করার চেষ্টা করছিল বারবার, ভয়ে চোখ বুজে ফেলেছিল। একটু পর চোখ খুলে দেখে না, সে নিচে পড়েনি, মাটি থেকে কিছুটা দূরত্বে ভাসছে। কেউ যেন আস্তে করে তাকে মাটিতে দাঁড় করিয়ে রাখলো। বারবার বলেছি, আমাকে রাগাবি না, যা বলি তা শুনবি, না হলে আমি কিন্তু অনেক খারাপ কিছু করে ফেলবো। চল, ফাঁকা রাস্তায় হাঁটে কিছুক্ষণ। নেওয়াল মন খারাপ করে মাথা নিচু করে হাঁটতে থাকে। রাস্তাটা এই সময় বেশ ফাঁকা, মাঝে মাঝে দু একটা গাড়ি যাতায়াত করছে শুধু। মোড়ে মোড়ে ল্যাম্পপোস্টগুলোতে জ্বলতে থাকা রাস্তা আলোতে পরিপূর্ণ। ওপাশ থেকে প্রশ্ন আসে, মন খারাপ করেছিস? নেওয়াল উত্তর দেয় না। দিন দিন জিনের অত্যাচারগুলো অসহ্য পর্যায়ে চলে যাচ্ছে। মাঝে মাঝে তার ইচ্ছে নিজের মাথায় নিজে আঘাত করে মরে যাক। সেদিনের পর থেকে প্রিয়াও তার সাথে কথা বলে না। তার ধারণা কোনো ক্ষোভ থেকে সে ইচ্ছে করে প্রিয়াকে জব্দ করার জন্য জেনে এনেছিল। ইদানিং ও কারোর সাথেই কথা বলতে পারে না, মনে হয় যেন জিনটা তার কোনো ক্ষতি করে ফেলবে। এখন তো সে বাড়ি থেকে বেরিয়ে জিনের হাত থেকেই নিস্তারই পায় না। জিনটাও তার সাথে সাথে সব জায়গায় যায়। সেদিন পছন্দের মানুষটিতে সাথে দেখা হয়ে গিয়েছিল তার, সে তাকে একসাথে কফি খাওয়ার জন্য বলেছিল, কিন্তু জিনটা উপাস থেকে তার হাত ধরে টানাটানি করছিল, তার মাথাটাকে এদিক ওদিক নাড়িয়ে দিয়ে অসম্মতিসূচক ভঙ্গি প্রকাশ দিয়েছিল। ঘটনা এখানেই শেষ হয়নি। পাবলিক প্লেসে পছন্দের মানুষটিকে চড় গুঁতো সুড়সুড়ি দিয়ে নাস্তানাবুদ করেই ছেড়েছিল জিনটা। এরপর থেকেই সেই মানুষটি তাকে দেখলে আর কোনো কথাই বলে না, এড়িয়ে চলে। একে একে এসব ঘটনায় খুব জমে গিয়েছিল নেওয়ালের মনে। এখন সে ঠিক করেই ফেলেছে, সে হুজুর ডেকে যে করে হোক জিনের ব্যাপারটা বন্ধ করবে। এসব আর নেওয়া যাচ্ছে না। তার মনে ভাবতে ভাবতেই অনেকটা দূরে চলে আসে নেওয়াল। এক পর্যায়ে থমকে দাঁড়িয়ে আশেপাশে জিনটার অস্তিত্ব খুঁজে, কিন্তু জিনটা তার কাছে কিনারায় নেই। একা রাস্তায় দাঁড়িয়ে না থেকে বাসার দিকে রওনা দেয় সে। এমন সময় দুইটা বাইক ভর্তি ছেলেরা তাকে দূর থেকে দেখে শীষ বাজায়। নেওয়াল ভয়ে দ্রুত হাঁটা দেয়, কিন্তু ছেলেগুলো ওকে চারপাশ থেকে ঘিরে ওড়না আর হাত ধরে টানাটানি করতে থাকে। নেওয়াল চিৎকার করতে থাকে। এক পর্যায়ে একজনের হাতে কামড় বসিয়ে দৌড়াতে থাকে। ছেলেগুলোর চোখে ফাঁকি দিয়ে একটা চিপা গলির ভিতরে ঢুকে যায়। ভয়ে এখনো তার বুক ধুকপুক করছে। অন্ধকার গলিতে নিজেকে নিরাপদ মনে হচ্ছে। আপাতত কিছুটা সময় এখানে দাঁড়াতে হবে। ছেলেগুলো চলে গেলে বেরিয়ে বাসায় চলে যাবে, কিন্তু তার মনে হচ্ছে এখানে সে ছাড়াও আরও একজন আছে যার বুকের কাছে সে লিপ্টে আছে, কিন্তু অন্ধকারে তার চেহারা দেখতে পাচ্ছে না। কিছু জিজ্ঞেস করতে যেতেই একটা বলিষ্ঠ হাত তার মুখ চেপে ধরেই হুঁশ শব্দ করে চুপ থাকতে বলে। নেওয়াল হতভম্ব হয়ে যায়। হাতটা তার মুখে ছেড়েই হাত ধরে গালির থেকে একদম বাইরে নিয়ে এসে হাঁটা ধরে। নেওয়াল অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। ছেলেটা তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, এইসবে তার খেয়াল নেই একদম। এক পর্যায়ে ছেলেটা তার হাত ছেড়ে দিয়ে বলল, বাসা কোনটা আপনার? নেওয়াল ধ্যান ভাঙল। সে এদিকে ওইদিকে চেয়ে দেখল
সে তার পাশার পাশে দাঁড়িয়ে আছে। সে ভালো করে ছেলেটার দিকে তাকালো। সাদা রঙের টি শার্ট আর একটা ট্রাউজার পরে আছে ছেলেটা। বেশ মায়াবী চেহারার, ফর্সা ধরনের গাল দুটো লাল হয়ে আছে। চোখের পাপড়ি আর মণি মেয়েদের মতো বড় বড়। গালে হালকা চাপ দাড়ি, চুলগুলো এলোমেলো হয়ে আছে। দেখে মনে হচ্ছে উচ্চবিত্ত কোনো ঘরের ছেলে। নেওয়াল কিছু না বলে আঙ্গুল দিয়ে বাসায় ইশারা করে দেখালো। ছেলেটা বাসায় যান বলে উল্টো দিকে হাঁটা ধরে। নেওয়াল কিছুক্ষণ ঘোরের বসেই সেখানে দাঁড়িয়ে থাকে, তারপর বাসায় ঢুকে যায়। নেওয়াল চুপচাপ ড্রয়িং রুমে বসে আছে। এদিকে মিথি আনোয়ার বকাবকি করে চলেছে, এত রাতে কোথায় বেরিয়েছিলি? নেওয়াল কি উত্তর দিবে ভেবে পায় না। যখন বেরিয়েছিল তখন তো জিনটা তাকে ব্যালকনি দিয়ে নামিয়েছিল। বাসায় ঢোকার সময়ে কতটা বেমালুম ভুলে গিয়েছিল, তার ফল হিসেবেই এখন তার মায়ের এত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। মিথি আনোয়ার একটু চুপ থেকে মেয়ের পাশে গিয়ে বসে। কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থাকে। তার মেয়ে বেশ প্রাণোচ্ছল, চঞ্চল, কিন্তু কিছুদিন ধরে লক্ষ্য করছেন সে কিছু একটা নিয়ে চিন্তিত থাকে। কাজের চাপে মেয়েকে তেমন সময় দিতে পারেন না। অনেকদিন মন খুলে কথাও বলা হয় না। আজ যেন মেয়ের পরিবর্তনটা খুব চোখে পড়েছে তার। মেয়ের মুখটা অনেকটা চুপসে গেছে। উজ্জ্বল শ্যামলা চেহারায় চোখের নিচে কালিগুলো স্পষ্ট। নেওয়াল, তুই কি কিছু নিয়ে খুব আপসেট? নেওয়াল চোখ তুলে মায়ের দিকে তাকায়। এত আবেগ ঘন দিয়ে মা জিজ্ঞেস করেছে তাকে। তার ইচ্ছে করছে জিনের ব্যাপারটা এক্ষুনি মাকে বলে দিতে, কিন্তু মা এসব জানলে খুব চিন্তায় পড়ে যাবে। এমনি তো খালাকে নিয়ে আতঙ্কে আছে। এমন কিছু না মা, পড়াশোনার চাপটা একটু বেড়েছে। এই যে দেখো, এখন বের হতে হলো এক্সট্রা A4 পেপারের জন্য। মিথি আনোয়ার সন্তোষজনক উত্তর পেয়েও যেন আশ্বস্ত হতে পারলেন না। গভীর আবেশে মেয়েকে বুকের কাছে টেনে নেন। নেওয়ালের প্রতিবিম্বটা অনেকক্ষণ ধরে নেওয়ালের থেকে কিছুটা দূরত্বে বসে আছে। নেওয়ালের দিকে বারবার তাকিয়ে ভ্রু কুচকাচ্ছে, তাতে নেওয়ালের কোনো ভ্রুক্ষেপ নেই। সে আপন মনে নোটস রেডি করছে। হঠাৎ তার চোখটা পেপারের উপর অনেকটা রক্তে ছিটকে এসে পড়ে। সে আটকে উঠে প্রতিবিম্বের দিকে তাকায়। প্রতিবিম্বটা ভয়ানক হাসি দিয়ে বলল, আমাকে চোখে পড়েছে তাহলে? নেওয়ালের রাগ উঠে যায়। এর বাড়াবাড়ি আর মানা যাচ্ছে না। কি সমস্যা কি আপনার? যখন যা ইচ্ছা তা করবেন। কাল রাতে কি করেছিলেন আপনি? একা একটা মেয়েকে বের করে রাস্তায় বিপদে ফেলে চলে গিয়েছেন। লজ্জা করে না? ও হ্যাঁ, আপনার জাতিতে তো আবার লজ্জা নেই। আমারই ভুল আপনার মতো একজন কাপুরুষকে সঙ্গ দেওয়া। এক নিঃশ্বাসেই কাঁপা গলায় কথাগুলো বলে থামল নেওয়াল। প্রতিবিম্বটার চোখ প্রচণ্ড লাল হয়ে গেছে, দাঁত মুখ খিঁচে খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে ঘন ঘন। নেওয়ালের বুকটা ভয়ে কাঁপতে লাগলো। নিজের এত ভয়ানক রূপ সে আর আগে কখনোই দেখেনি। তার মনে হচ্ছে জিনটা এক্ষুনি তার উপর আক্রমণ চালাবে। জিনটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এরপর পুরো ঘরে তাণ্ডব চালতে লাগলো। কোথা থেকে দমকা হাওয়া এসে সব জিনিসপত্র ভেঙে চুরে ফেলতে লাগলো। মেঝেতে রক্তের ছড়াছড়ি। নেওয়াল কান দুটো দুহাতে চেপে ধরে চিৎকার করে বলতে লাগলো, এসব থামার বলছি। তাতে যেন তাণ্ডব আরও জোরালো হলো। নেওয়াল আর সহ্য করতে পারছিল না। বেড টেবিল থেকে ল্যাম্পটা নিয়ে আয়না বরাবর ছুঁড়ে মারল। মুহূর্তে আয়নাটা ভেঙে টুকরো টুকরো হয়ে চারদিকে ছিটে গেল। এক টুকরো এসে নেওয়ালের কপাল এক পাশ বরাবর ঢুকে গেল। ব্যথায় সে মেঝেতে পড়ে থাকলো। ততক্ষণে তাণ্ডব থেমে পরিস্থিতি শান্ত হয়ে গেছে। তার ভীষণ কান্না পাচ্ছিল। এমন সময় দরজা কেউ কড়া নাড়ল। নেওয়ালের মা এসে ভেবে দৌড়ে গিয়ে দরজাটা খুলল। আজ মাকে সবকিছু বলবে সে। এই আতঙ্কে সে আর দিন কাটাতে পারছে না। আর জিনটা প্রচণ্ড রেগে গেছে, ওকে ছাড়বে না এটা সে নিশ্চিত। দরজা খুলেই সে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ মন খুলে কাঁদতে লাগলো। মা, আমাকে বাঁচাও, আমি আমি আর এসব নিতে পারছি না, ওই আমাকে ছাড়বে না। একটা কোমল ঠান্ডা হাত তাকে ভরসা দিয়ে বলল, শান্ত হন। গলাটা পুরুষের বুঝতে পেরে নেওয়াল তাকে ছেড়ে দিয়ে পিছনে সরে যায়। অবাক হয়ে তাকিয়ে দেখে এ তো সেই ছেলেটা যে কাল রাতে তাকে বাসে পৌঁছে দিয়েছে। নেওয়াল এক নজরে ছেলেটার বুকের দিকে তাকায়। তার কপালে রক্ত, ছেলেটার সাদা টি শার্টের ছড়াছড়ি হয়ে গেছে। কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল, আপনি এখানে? মিথি আনোয়ার নামে এক মহিলার কাছে এসেছিলাম। এটা কি ওনারই বাসা? জি, কিন্তু উনি তো এখানে এখনো বাসায় ফিরেননি। আপনি ভেতরে এসে বসুন, মা একটু বাদেই চলে আসবেন। ছেলেটা ভিতরে না এসেই নেওয়ালের দিকে সরে এসে কপাল থেকে এক টানে কাজটা খুলে নেয়। তাতে যেন রক্ত আরো গল গল করে পড়তে লাগলো। বাসায় এড ফার্স্ট বক্স আছে, ইমিডিয়েটলি নিয়ে আসুন।
নেওয়াল যেন হতভম্ব হয়ে বক্স নিয়ে এসে ছেলেটার হাতে দিল। ছেলেটা খুব দ্রুততার সাথে নেওয়ালের কপালে ব্যান্ডেজ করে দিল। কালকে ব্যাপারটার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে হয়নি, অনেক ধন্যবাদ। নেওয়ালের কথার প্রতি উত্তরে ছেলেটা কিছু বলল না, চুপচাপ বাসা থেকে বেরিয়ে গেল। নেওয়াল বুঝতে পারলো মুহূর্তে কি হলো, একদমই বুঝতে পারলো না কিছুটা। নেওয়াল রুমের সব কিছু পরিষ্কার করে বিছানায় বসে আয়নার দিকে তাকালো। এই পছন্দের আয়নাটা তার জীবনে কাল হয়ে গেছে। সিদ্ধান্ত নিয়ে নিল সে আয়নাটা আর এখানে রাখবে না। মিস্ত্রি লোক ডাকিয়ে আয়নাটা পুরোটা ভেঙে সরিয়ে ফেলে। এতে কিছুটা আশ্বস্ত হয় সে, আর কখনো হয়তো সেই জিনের ছায়া তার উপর পড়বে না। ভাবতে ভাবতে ব্যালকনিতে এসে দাঁড়ায় সে। এতদিন পর নিজেকে হালকা লাগছে। মুক্ত পাখির মতো এদিক ওদিক উড়াউড়ি করতে ইচ্ছে হচ্ছে তার। হঠাৎ চোখ পড়ল তার বরাবর পাশের ব্যালকনিটায়। সেই অদ্ভুত ছেলেটা এখানে দাঁড়িয়ে একা একা বিড়বিড় করছে। নেওয়াল চিন্তায় পড়ে গেল, ছেলেটা এখানে কি করছে? এই যে শুনছেন। ছেলেটা একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল, কি একটা ভেবে ব্যালকনি থেকে রুমের দিকে চলে গেল। নেওয়াল ছেলেটার এমন অদ্ভুত আচরণের কারণটা বুঝতে পারল না। মা, কাল একটা ছেলে তোমার খোঁজে এসেছিল, তোমাকে না পেয়ে চলে গেছে। দেখা হয়েছিল আমার সাথে। আমাদের পাশের ফ্ল্যাটটাই ও ভাড়া নিয়েছে বেশ কিছুদিন আগে। কাল উঠে যাওয়ার কথা ছিল। বাসার মালিক আমার কাছে চাবি দিয়ে গিয়েছিল, সেটা নিতে এসেছিল। কেন, তোর কি পছন্দ হয়েছে নাকি? বলেই মিথি আনোয়ার অট্ট হাসিতে ফেটে পড়ে। কি সব স্কুল পড়ুয়া বাচ্চাদের মতো কথা বলো? খালার কোনো খবর পেলে তুমি? তোর খালাকে পাগলা গারদে পাঠিয়ে দিয়েছে। এত করে বললাম সবাইকে, কেউ আমার কথা রাখেনি। তোর মামার উপরন্তু আমার আরও বরং আমাকে ধমকেছে। আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, বিশ্বাস কর। কি থেকে কি হয়ে গেল। ও আমাদের সবার চোখের মনে ছিল জানিস। হঠাৎ কি এক পরিবর্তন, ওকে ওকে আমাদের সবার থেকে দূরে নিয়ে গেছে। নেওয়াল বিছানায় হাত পা মেলে শুয়ে আছে। এতটুকু নড়ার শক্তি নেই তার মধ্যে। তার উপর ভেসে আছে সেই জিনটা। অন্ধকারে তার চেহারা নেওয়াল দেখতে পাচ্ছে না, তবে এইটুকু আন্দাজ করল সে এখন আসল রূপেই নেওয়ালের সামনে উপস্থিত। বিচ্ছিরি হাসি দিয়ে বলল, আমার থেকে এত সহজে তোর নিস্তার নেই রে। আয়না সরিয়ে দিলেও আমাকে তুই তোর থেকে কখনো সরাতে পারবি না। এতদিন আমার ভালো রূপটাই তোকে দেখিয়েছি, কোনো জোর জবরদস্তি করিনি, কিন্তু তুই সেটাকে গুরুত্ব দিলি না। আজ আমি তোর উপর জোর খাটাবো। শুধু আজ নয়, আজ থেকে প্রতিদিন একটু একটু করে তোকে তিলে তিলে শেষ করব। নেওয়াল বারবার ঠোঁট নাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কোনো আওয়াজই বের হচ্ছে না মুখ থেকে। জিনটা হাসতে হাসতে বলল, আজ কিছুই বলতে পারবি না, বাধাও দেওয়ার ক্ষমতা নেই তোর। এখন আমি তোর সাথে শারীরিক সঙ্গম করব। আজ থেকে প্রতি রাত তুই আমার কাছে ধর্ষিত হবি। এটাই হচ্ছে তোর গুরুতর শাস্তি। প্রচন্ড কষ্ট আর যন্ত্রণা দিয়ে তোর সাথে শারীরিক মিলন করব। বলেই অন্ধকারে হিংস্র চোখগুলো জলজল করে উঠে। হাতটা নেওয়ালের শরীরের দিকে এগিয়ে আসে, গায়ের ওড়নাটা সরিয়ে নেয় আর ব্যস্ত হয়ে পড়ে তাকে বিবস্ত্র করার, তার শরীর নখ দিয়ে হাত বোলানোর। নেওয়ালের চোখ বই পানি ঝরতে থাকে। এই মুহূর্তে তার মনে হচ্ছে কিছু একটা দিয়েই সে নিজেকে যেন শেষ করে দেয়। হঠাৎ জিনটা নেওয়ালকে ছেড়ে দিয়ে সরে গেল। নেওয়াল ছাড়া পেয়ে তাড়াতাড়ি উঠে বিছানা থেকে লাফ দিয়ে নেমে এক কোণে দাঁড়িয়ে রইল। জিনের প্রতিবিম্বটা জলজল চোখে একবার নেওয়ালের দিকে তাকিয়ে চুপচাপ অন্ধকারে মিলিয়ে যায়। নেওয়াল আলো জ্বালিয়ে ওড়না দিয়ে নিজেকে আবৃত করে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে। আল্লাহর রহমতে আজ অনেক বড় একটা সর্বনাশের হাত থেকে সে বেঁচেছে। যদি সত্যি জিনটা ওর শ্লীলতাহানি করত ভেবেই ওর চোখ থেকে টলটল করে পানি ঝরছে। হঠাৎ টর্চের আলো তার গায়ে এসে পড়ায় সে উঠে ব্যালকনির দিকে যায়। ছেলেটা লাইট বন্ধ করে বলল, দুঃখিত, এত রাতে আপনার ব্যালকনি দরজা এভাবে হাট করে খোলা দেখতে পেয়ে টর্চের আলো ছুড়লাম। দেওয়ালে প্রতি উত্তরে কাঁপা গলায় নেওয়াল তখন বলল, ব্যাপার না, বলেই চলে গেল। তার পুরো শরীর এখনো কাঁপছে। স্বাভাবিকভাবে কথা বলার মতো অবস্থায় সে নেই, আর এটা সে কাউকে বুঝতে দিতে চায় না। ছেলেটা পিছন থেকে ডেকে বলল, আপনার কি কিছু হয়েছে? নেওয়াল থমকে দাঁড়িয়ে হাতের পিঠ দিয়ে মুখ চোখ মুছে গাড় ফিরিয়ে বলল, কই, কিছুই না তো। ছেলেটা হয়তো বুঝতে পারলো, আর কিছু না জিজ্ঞেস করে বলল, আপনার ব্যালকনিটা তো বেশ সুন্দর, অনেক গাছ দিয়ে সাজিয়ে রেখেছেন। আমার ব্যালকনিটাও সাজাতে চাই, কিন্তু কি রকম গাছ রাখবো, কেমন যত্ন করব বুঝতে পারি না। আপনি চাইলে আমাকে সাহায্য করতে পারেন।
নেওয়াল উৎসুক হয়ে বলল, কাছেই একটা নার্সারি আছে, আপনি সেখান থেকে ইনডোর প্ল্যান্ট বা অর্কিড নিয়ে আসতে পারেন। ছেলেটা একটা ছোট্ট হাসি দিয়ে বলল, গাছ কেনার কিংবা পছন্দ করার অভিজ্ঞতা কম, আপনার যদি সময় হয় আমার সাথে গিয়ে পছন্দ করে দিতে পারেন। নেওয়াল সূক্ষ্মভাবে হেসে সম্মতি দিল। ছেলেটা আর কথা বাড়ালো না, শুভরাত্রি বলে বিদায় নিল। কথা বলেই নেওয়ালের মনটা একটু হালকা হলো, কিছুটা প্রশান্তি নিয়ে সে ঘুমোতে গেল। দুদিন আর ছেলেটার সাথে নেওয়ালের দেখা হলো না। নেওয়াল বেশ কয়েকবার ব্যালকনিতে উকি দিয়েও দেখতে পেল না। বিকেলে নেওয়াল গাছ ছাঁটাই করার সময় ছেলেটা এসে বলল, আপনি কি ফ্রি আছেন? গাছ কিনতে যাব। ছেলেটাকে হুট করে দেখে নেওয়ালের হাত থেকে পছন্দের টপটা পড়ে ভেঙে গেল। তাতে সে একটুও চিন্তিত হলো না, কোনো রকম 5 মিনিটে রেডি হয়ে ছেলেটার সাথে বের হলো। সারা রাস্তায় নেওয়াল আর চোখে কয়েকবার তার দিকে তাকিয়েছে, ততবারই ধরা পড়ে গেছে। ছেলেটার পাশে নিজেকে কেমন যেন ফিকে লাগছে। নেওয়াল নার্সারিতে গিয়ে পছন্দ করে বেশ অনেকগুলো গাছ কিনল। গাছ নিয়ে বাসায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। ছেলেটা মুচকে এসে বলল, সামান্য আতিথেয়তা করার সুযোগ পেলে ধন্য হতাম। নেওয়াল ফোনের রিং বাজতে দেখে বলল, অন্য একদিন, মা বারবার ফোন করছেন, হয়তো কাজে যাবেন, আমি আসি। ছেলেটা একটা হলুদ পলির প্যাকেট নেওয়ালের হাতে দিয়ে বলল, এটাকে জরিমানা হিসেবে নেবেন না, জানেন তো কিছু ভালোবাসায় বিনিময় করা যায়। মিথি আনোয়ার বেরিয়ে যাওয়ার আগে বলল, তোর আয়নাটা তো ভেঙে গেছে, আমি আরেকটা আয়না লাগিয়ে দিয়েছি, নিজের খেয়াল রাখিস। আতঙ্কে নেওয়ালের মুখ লাল বর্ণ ধারণ করে। যে ভয়ানক ভালো লাগা থেকে সে পালিয়ে বাঁচতে চায়, তা বারবার কেন তাড়া করে বেড়ায় সে বুঝতে পারে না। এখন কিভাবে নিজেকে বাঁচাবে? ভাবতে ভাবতে হলুদ পলির নিচে চোখ পড়ল নেওয়ালের। কৌতূহলে সেটা খুলে দেখে সুন্দর কারুকার্য খচিত টবে একটা তেঁতুল ভর্তি ছোট্ট গাছ। এতক্ষণ পলিটা হাতে থাকা সত্ত্বেও সে বুঝতে পারেনি এতে এমন একটা কিছু ছিল। নেওয়াল আরাসের কথায় ভরসা পেয়ে বিয়েটা করে নিয়েছিল, কিন্তু তখন ঘটল আরেকটা বিপত্তি। জোর করে দুজনকে এক ঘরে ঢুকিয়ে দিল মুরব্বী ও তার চেলারা। আরাসকে ভরসা করলেও সেই মুহূর্তেই আরাস হয়েছিল তার সবচেয়ে বড় আতঙ্ক। আরাস তাকে ঘরে ঢোকার পর জড়িয়ে ধরেছিল, তাতে নেওয়ালের আরাসের প্রতি থাকা ভরসা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তার ধারণা ঠিক প্রমাণ হলো, আরাসও সুযোগ পেলে এমন ফয়দা উঠাবে। পরক্ষণে আরাস নেওয়ালকে ছেড়ে দিয়ে বুদ্ধি করে ঘরটা থেকে বেরিয়ে জঙ্গলের পথ ধরে রাস্তায় উঠে এলো। নেওয়াল তখনও প্রচণ্ড রাগে ফুঁসছিল, যা তা বলে অপমান করেছিল আরাসকে। বরাবরের মতো আরাস চুপ ছিল। মাঝরাস্তায় আরাসকে ফেলে চলে আসে সে। এতদিন পর এইসব ভেবে নেওয়ালের মন আরো খারাপ হয়ে যায়। না, সে কায়না থেকে বেরিয়ে এসে মহিলাটার সামনে দাঁড়ায়, জোর গলায় বলে, এতদিন আপনার সব কথা শুনেছি, আজ আপনি আমার একটা কথা রাখুন, নেওয়ালকে আবার করে দেওয়ার ব্যবস্থা করে দিন। আমি কথা দিচ্ছি, এরপর যা বলবেন তাও শুনে চলব। মহিলাটা বেশ একটু হেসে নিয়ে হ্যাঁ সূচক বাক্যে মাথা নাড়ায়। আশেক খুশি হয়ে ভাবে এবার নেওয়ালকে নিজের করে নিতে আর কোনো বাধা থাকবে না। নেওয়াল নামাজের মুনাজাত শেষ করতেই সদর দরজায় কেউ কড়া নাড়ল। নেওয়াল ওড়না দিয়ে চোখ মুছে যায় নামাজ উঠিয়ে দরজা খুলতে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 9টা বাজে। নিশ্চয়ই মা এসেছে। কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। মনে মনে ভাবতে লাগলো, মোনাজাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আরাসের দেখা করিয়ে দেওয়ার প্রার্থনা করল। আল্লাহ আমাদের দেখা করিয়ে দিবেন তো? ওকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারছি না। মন থেকে চাইছি সে ফিরে আসুক। আল্লাহ আমার এই দোয়া অবশ্যই কবুল করবেন। দরজা খুলে নেওয়াল থ হয়ে গেল। আরাস এসেছে। আল্লাহ সত্যি তার মনের ইচ্ছে কবুল করেছেন। আরাসকে দেখে আর স্থির থাকতে পারল না নেওয়াল। ঝাপটে ধরে পাগলের মতো কান্না করতে শুরু করলো। আরাস পরম আবেশে নেওয়ালের চুলে মাথায় হাত বোলাচ্ছে। কিছুটা সময় এভাবেই কেটে গেল। আরাস আস্তে করে বলল, এত কাঁদলে আনন্দের কান্না বিরহে পরিণত হয়ে যাবে। পাজি, নচ্ছড়া কই ছিলেন আপনি? কোথায় পালিয়েছিলেন? কিসের এত অভিমান আপনার যে আমার কথাটাও একবারও মনে পড়েনি? আরাস নেওয়ালের চোখের পানি মুছে দিয়ে বলল, তোমার ভালোবাসা আমাকে কতক্ষণ দূরে রাখতে পারে সেটা যাচাই করছিলাম। নিজেকে আর আটকে রাখতে পারলাম না, তাই দৌড়ে চলে এসেছি তোমার কাছে। নিজের স্ত্রীকে এভাবে ছেড়ে থাকতে পারলেন? স্ত্রীর প্রতি স্বামীর বুঝি এমনই দায়িত্ব? আরাস স্ত্রীর শব্দটা শুনে কিছুটা চমকে ওঠে।
হাসি বিস্তৃত করে বলে, স্ত্রীর আসনে নিজেকে বসিয়ে নিয়েছ? বিয়ের পর আসন ফাঁকা রাখলে অন্য কেউ পরকীয়া করে ফেলবে না? তাই বাবা, দেরি করলাম না। কথাটা শুনে দুজনেই হাসতে শুরু করলো। নেওয়াল আরাসের হাত টেনে নিজের রুমে এনে দরজা নক করলো। এই সময়ে কেন এলেন? মায়ের তো ফেরার সময় হয়ে গিয়েছে, আর মা বিয়ের ব্যাপারে কিছু জানে না। জানলে কি হবে আল্লাহই ভালো বলতে পারবে। আরাস নেওয়ালের নাকে ঠোঁট স্পর্শ করিয়ে হাতটা শক্ত করে চেপে বলল, সবার আগে তো আমার জানা প্রয়োজন আমার স্ত্রী দাবি করা মানুষটি মন থেকে আমাকে মেনে নিয়েছে কিনা, ভালোবাসি কিনা। তা যদি না হতো তবে স্বামী কথিত ভদ্রলোকের শার্টের এক অংশ চোখের পানিতে ভিজত না। নেফলটা অনেক কথা শিখেছে, সব রকম পরিস্থিতিতে অনেক সত্য জেনেও আমার সাথে থাকতে পারবে তো? ভালো করে ভেবে বলো কিন্তু। স্ত্রী হিসেবে এটা আমার একটা দায়িত্ব। ইনশাল্লাহ সবসময় আপনার সাথে থাকবো, কিন্তু অনেক সত্য বলতে কি বুঝিয়েছেন? সময় হোক সব বলবো। আপাতত স্ত্রীর কিছুদিন বাপের বাড়ি থাকুক, আমার স্ত্রী নিয়ে যাওয়ার সময় আবার আসবো। নেওয়াল আরাসের হাত চেপে ধরে, আমার ভয় হচ্ছে, দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আপনার কাছে নিয়ে যান। আরাস নেওয়ালের থুতনিটা ধরে বলল, ভয় কিসের? আল্লাহ আমাদের সহায় হবেন, তুমি শুধু নিজেকে শক্ত রাখো। নেওয়াল মনে মনে ভাবে, ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। আশিকের ভয়ানক রূপ আমাকে তাড়া করে বেড়াচ্ছে। ও সত্যি আমাকে পাওয়ার জন্য কিছু একটা করে বসবেই। তা আপনাকে আমি এই মুহূর্তে বলতেও পারছি না, আর লুকিয়ে রাখতেও পারছি না। আশিক যদি আপনার কোনো ক্ষতি করে ফেলে তখন? কি এত ভাবছ? কিচ্ছু হবে না, আমাকে এখন যেতে হবে না ফেল। আসি তাহলে। নেওয়াল দরজা পর্যন্ত আরাসকে এগিয়ে দিল। কেন জানি মনের মধ্যে এক বিশাল আতঙ্ক চেপে বসেছে। আরাস ঠিক থাকবে তো? তোকে আমাকে বিয়ে করতে হবে এবং আমাকে ভালোবাসতে হবে, বুঝেছিস? আশিকের এমন কথা নেওয়ালের ভীষণ জেদ চেপে গেল। আশিকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমার উপর জোর খাটিয়ে কিচ্ছু আদায় করতে পারবে না। তুমি বারবার ভুলে যাচ্ছ, তুমি আয়না জগতের জিন। এই এই আয়না জগৎটাই তোমার আসল বাসস্থান। দয়া করে সেখানেই ফিরে যাও। আমার জীবনটাকে আর জটিল করো না। আমি এখানেই তোর জন্যই এসেছি, তাই ফিরে যেতে হলে তোকে নিয়েই ফিরে যাব। ভালোই ভালোই রাজি না হলে কি করতে পারি আমি, তা তোর কল্পনার বাহিরে। নেওয়াল হতাশ হয়ে মেঝেতে বসে পড়ে, আর আশিক অদৃশ্য হয়ে চলে যায়। সে কেঁদে কেঁদে আরাসকে ডাকছে। অন্ধকারে বসে থাকা মহিলাটি আশিকের দিকে তাকিয়ে বলল, তুমি আমার কাছ ফেলে অন্যদিকে বেশি মনোযোগী হয়ে যাচ্ছ না? আমি তো সেটাই করছি যেটা আপনি করতে বলছেন। মহিলাটি চেয়ারের হাতলে ঘুষি দিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, মোটেও করছো না। এমন হলে তোমাকে আয়না জগতে পুনরায় বন্দী করার ব্যবস্থা করব আমি। আপনি বলুন আমাকে কি করতে হবে? কাঁটাটা সরিয়ে দেওয়ার সময় চলে এসেছে, উপড়ে ফেলো বলেই কানফাটা হাসি দিতে লাগলো মহিলা। আশিকের চেহারার এক পাশ কালো বর্ণ ধারণ করে, চোখ দুটো প্রচণ্ড ক্ষোভে জ্বলজ্বল করে, আর ঠোঁটে থাকে ভয়ঙ্কর হাসি। নেওয়াল আরাসের কাঁধে মাথা রেখে বসে আছে ব্যালকনিতে। সব কষ্ট শোক যেন এই জায়গাটায় মিহিয়ে যায়। আরাসও চুপ হয়ে নেওয়ালের হাত ধরে বসে আছে। নেওয়াল আরাসের হাতে ছেড়ে যাওয়ার জায়গাটা দেখে বলল, কি দরকার ছিল পাইপ বেয়ে ওঠার? কত ছিঁড়ে গেছে। এসে কল দিলেই তো আমি সদর দরজা খুলে নিঃশব্দে তোমায় নিয়ে আসতাম। আরাস নেওয়ালের চুলে নাক ডুবিয়ে বলল, সামান্য কষ্ট তোমার হাসির কাছে কিছুই নয়। নেওয়ালের ফোনটা তক্ষুনি বেজে উঠল। নেওয়াল রিসিভ করতেই ওপাশ থেকে নানুর কান্নারত কণ্ঠস্বর, নেওয়াল রে, তোর খালার তো মনে হয় পরাণ যাইব গা, কেমন জানি করে, কয় বুকে ব্যথা, তুই তোর মারে খবর ডাকো। কথাটা শুনে নেওয়ালের কলিজাটা মোচড় দিয়ে ওঠে। মায়ের ফোনে কল দিয়ে খবরটা জানায় সে। মা কি একটা ওষুধের নাম বলে সেটা নানুকে আবার ফোন দিয়ে বলে। আরাস জিজ্ঞাসু দৃষ্টিতে নেওয়ালের দিকে তাকায়। খালা ভীষণ অসুস্থ, তোমাকে তো বলা হয়নি। ওখানকার সবাই ভাবে খালার সাথে নাকি জিন আছে। সেদিন মুখ দিয়ে ফেনা বেরিয়ে চোখ উল্টে গিয়েছিল। ওঝা এসে যা কাণ্ড করলো। আরাস একটু চুপ থেকে বলল, চিন্তা করো না। তারপর আরো খানিকক্ষণ চুপ থেকে বলল, আমার সাথে পালাবে এক্ষুনি? নেওয়াল বিস্মিত হয়ে আরাসের দিকে তাকায়। এমন কথা আরাসের কাছ থেকে আশা করেনি সে। আরাস তাড়া দিয়ে বলল, এক্ষুনি? নেওয়াল আর কিছু নয়, হ্যাঁ সূচক বাক্যে মাথা নাড়ায়। একটা খালি মালবাহী ট্রাকে আরাসের বুকে মাথা রেখে আছো অবস্থায় বসে আছে নেওয়াল। খানিকক্ষণ আরাসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছি আমরা? আরাস ছোট্ট করে উত্তর দেয়, আপাতত শহরের বাহিরে।
তারপর সেখান থেকে অনেক দূরে। হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ কি আরাস? একটু ধৈর্য ধরো লক্ষ্মীটি, আমাকে সময় দাও, আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন নয়। আশেক মহিলাটার উপর চেঁচামেচি করতে লাগলো। নেওয়াল পালিয়েছে আর আপনি আমাকে চুপ করে বসে থাকতে বলছেন? উত্তেজিত হয়েও না, ভুলে যেও না, আয়নার গণ্ডির বাইরে তুমি কোথাও যেতে পারো না। যতটা যা করার ওইখান থেকেই করো, বাকিটা আমি দেখছি। আমি শুধু ভাবছি সে আমার প্ল্যানটা বুঝলো কি করে। আপনি কি বলছেন নেওয়ালের সাথে অন্য কেউ আছে? অবশ্যই। নেওয়ালের কখনো সরানোর প্ল্যানটা বোঝার কথা নয়। তাছাড়া আমাকে আজ অবধি কেউ ধরতে পারেনি। পুচকি মেয়েটা কি পারবে? আজ হোক কিংবা কাল সে তো আয়নার মুখোমুখি হবেই। তুমি সেদিকে নজর দাও। নেওয়াল চোখ মেলে দেখল ট্রাকটা একটা বাজারের পাশে দাঁড় করানো। সে ট্রাকের উপর বসে আছে, আশেপাশে আরাস কোথাও নেই। তাড়াতাড়ি ব্যাগ নিয়ে ট্রাক থেকে নেমে দিক সেদিক আরাসকে খুঁজতে থাকে। জায়গাটার ভীষণ চেনা মনে হচ্ছে। মনে পড়েছে এটাই তো সেই বাজার যেখানে সেদিন কিছু লোক তাদের আটকে রেখে বিয়ে দিয়েছিল। আরাস চায়ের কাপ হাতে নিয়ে নেওয়ালের দিকে এগিয়ে আসে। আমরা এখানে কেন এসেছি? শুরুটা এখান থেকে হয়েছিল বলে। সত্যি আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি একটু আমাকে বুঝিয়ে বলবে? বলবো। আগে আমরা এখানে আশেপাশে থাকার ব্যবস্থা করি। এখানে অন্তত 2 দিন আমরা থাকবো। এর মধ্যে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। আরাস বাজারের পাশে একটা ছোট্ট বাসা ভাড়া নিল। ওই বাসাটায় সংসারের সব কিছুই সাজানো গোছানো আছে। আরাসের এসব করার কারণ হচ্ছে নেওয়াল কিছুতেই বুঝতে পারছে না। পালিয়ে এসেছে যেহেতু, এখন সবার আগে আরাস তাকে নিজের বাসায় নিয়ে যাবে। কিন্তু তা না করে একটা বাসায় ভাড়া থাকছে। ওর বাসায় কি কোনো সমস্যা হয়েছে? আরাস পিছন থেকে নেওয়ালকে জড়িয়ে ধরে গালে ছোট্ট স্পর্শ দিয়ে বলল, একটু ভরসা রাখুন আফেল, দিন শেষে জয় আমাদেরই হবে ইনশাল্লাহ। আমি তোমাকে বিশ্বাস করি। আর এই ছোট্ট বাসায় আজীবন তোমার সাথে থাকতেও আমার কোনো আপত্তি নেই। বিকেলের দিকে আরাস বাসায় সাথে করে এক আলেম নিয়ে আসে। বৃদ্ধ আলেমটা একান্তে নেওয়ালের সাথে কিছু বলতে চায়। আরাস বেরিয়ে যাওয়ার পর নেওয়ালকে কিছু প্রশ্ন করে এবং কথাবার্তা বলে। আরাস আসা মাত্র নেওয়াল তাকে ঝাপটে ধরে বলল, এসব কি শুনলাম আরাস? আমার উপর ভয়ঙ্কর নীরব জাদুটোনা করা হয়েছে, তাও আবার আমার শখের আয়নাকে ঘিরে। তার মানে আশেক এজন্যই আমার পিছু নিয়েছিল, আমার জীবনটা নষ্ট করে দিতে চাচ্ছিল। কি করেছে এমন আমার সাথে? আজ তোমাকে সব প্রশ্নের উত্তর দিব, সত্যটাও জানাবো। তৈরি হয়ে চলো আমার সাথে। আরাস নেওয়ালকে নিয়ে সিএনজিতে উঠল। এদিকে সন্ধ্যা নেমে এসেছে। গ্রামের দিকের রাস্তা বলেই জড়শূন্য হয়ে পড়েছে প্রায়। নেওয়াল সিএনজির বাইরের দিকে দিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে আরাসের দিকে তাকালো। তার মনে এখনো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইচ্ছে করছে এখনই আরাসের নিকট সবগুলোর উত্তর জানতে। কিন্তু আরাস যেহেতু আশ্বাস দিয়েছে, এইটুকু ধৈর্য রাখতেই হবে। নেওয়ালের হঠাৎ চোখ পড়ল সিএনজি বা পাশের আয়নায়, যেটা ওর দিকে তাক করা ছিল। আয়নায় চোখ পড়তেই সে আঁতকে উঠল। আশেকের রাগান্বিত লাল চোখগুলো আয়নায় দেখা যাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি সে বেরিয়ে এসেছে নেওয়ালকে শেষ করে দিবে। নেওয়াল ভয়ে চোখ সরিয়ে আরাসের শার্ট চেপে বুকের একপাশে মাথা গুঁজল। আরাস চমকে উঠে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে নাফেল? আমার মনে হচ্ছে অনেক বড় বিপদ ঘটতে চলেছে। আল্লাহ ভরসা, ভয় পেও না, আজ সব কিছু শেষ হবে ইনশাল্লাহ। তুমি শুধু একটু সাহস রাখো। আমরা প্রায় পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমে নেওয়াল অবাক হয়ে যায়। গাড়ি তার নানু বাড়ির প্রবেশপথের মাথায় থামালো। জিজ্ঞাসু দৃষ্টিতে আরাসের দিকে তাকায় নেওয়াল। আরাস নেওয়ালের হাতে ব্যাগটা দিয়ে বলে, এখানে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। তুমি বাড়িতেই ঢুকো। আমি যখন কল দিব তখন জানিও পিছন দিয়ে বাড়িতে ঢোকার কোনো পথ আছে কিনা। আরাসের হাত চেপে ধরে নেওয়াল জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকবে? আরাস তার গালে আলতো করে হাত রেখে বলে, আমি তোমার আশেপাশেই থাকবো, তুমি নিজের খেয়াল রেখো। আরাসকে বিদায় দিয়ে নেওয়াল নানু বাড়িতে ঢুকে। ওর নানু সহ বাকিরা ওকে দেখে অবাক হয়ে যায়। জিজ্ঞেস করে, এই সময় সে কোথা থেকে এলো? জানালো না কেন? কোথায় ছিল এতক্ষণ? নেওয়াল শুকনো মুখে জিজ্ঞেস করে, কাছে ভার্সিটির একটা কাজে এসেছিলাম। মা কি তোমাদের কাছে ফোন দিয়েছিল? হ্যাঁ, সকাল একবার ফোন দিয়েছিল, তখন তো তুই আসবি এমন কিছু বলেনি। নেওয়াল ভাবতে থাকে, সে কাল রাত থেকে বাসায় নেই। এই ব্যাপার নিয়ে তার মায়ের তো উদ্বিগ্ন থাকার কথা। বাকি সে পালিয়েছে ভেবে রেগে গেল। এসব ভাবতে ভাবতে নেওয়াল ব্যাগ থেকে নিজের ফোনটা হাতে নিয়ে অন করলো। তার ইচ্ছে হলো মাকে একবার কল দিতে। দেওয়া ঠিক হবে কি হবে না ভাবতে ভাবতে কল দিয়ে দিল। মা ফোন রিসিভ করে শান্ত গলায় জিজ্ঞেস করলো, কোথায় আছো? নানু বাড়িতে। আসলে খুব ভোরে একটা কাজে এদিকে এসেছিলাম,
তোমাকে জানাতে পারিনি মা, রাগ করো না মা আমার। তুমি তো কাল রাত থেকে বাসায় নেই নেওয়াল। নেওয়াল ঠোক কিনল। তার মানে মা কাল রাতেই টের পেয়েছে। এখন মাকে সত্যিটা বলে দেওয়া উচিত। মা, তোমাকে কখনো মিথ্যে বলিনি, আজও বলতে চাই না। ঘটনাচক্রে আরাশির সাথে আমার বিয়ে হয়ে গেছে। এতদিন বিয়েটা না মানলেও এখন আমি তাকে স্বামী হিসেবে ভালোবেসে ফেলেছি। আমি তার সাথে এখানে পালিয়ে এসেছি মা, আমাকে ক্ষমা করে দিও মা। অপর প্রান্তে কিছুটা নীরবতা। নেওয়ালের বুকটা ডিপ ডিপ করছে, ফোনটা কানে ধরে রাখতে পারছে না সে। বোকা মেয়ে আমার, বিয়ে করেছিস ভালো কথা, আমাকে তো একবার জানাতে পারতিস। আমি আরো বড় করে অনুষ্ঠান করে তোদের 4 হাত এক করে দিতাম। তুই ওখানেই থাক, আমি মেয়ে জামাইকে একসাথে নিতে আসছি। কথাটা শুনে নেওয়ালের খুশিতে লাফাতে ইচ্ছে করছে। মা তাকে কত ভালোবাসে, এত ভালো মা আর কেউ পেয়েছে কিনা তার জানা নেই। এই খুশির খবরটা শেয়ার করার জন্য আরাসকে ফোন দেয় নেওয়াল। তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। কেন, কি হয়েছে? মাকে আমাদের ব্যাপারটা বলেছি, মা নির্দ্বিধায় মেনে নিয়েছেন আর এখানে আসছেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, মা আসলে আমাকে জানিও। আরশের কণ্ঠেই কোনো আনন্দের আভাস পেল না নেওয়াল। হয়তো সে নার্ভাস হয়ে গেছে। খালা তার দিকে তাকিয়ে বলে, কখন এলি নেওয়াল? কিছুক্ষণ আগেই। তোমার শরীর ঠিক আছে খালা? খালাকে স্বাভাবিকভাবে কথা বলতে থেকে নেওয়ালের মনে প্রশান্তি কাজ করলো। আজ একসাথে দুটো কাজ হবে। খালার কাছ থেকে আয়নার জিনের ব্যাপারে আরও তথ্য পাওয়া যাবে, আর আরাসের নিকট থেকে সত্যটা। এতক্ষণে নেওয়ালের একবারও মাথায় আসেনি আরাস তার নানুর বাড়ি কি করে চিনল। সে তো সেবার আরাসকে এখানে নিয়েও আসেনি, কিংবা এই সম্পর্কে কিছু বলেও নি। খালা, আয়নার জিনের ব্যাপারে তুমি যা বলেছিলে তার সব সত্য। আমি বিষয়টা হেসে উড়িয়ে দিয়েছিলাম। তুমি কি সে ব্যাপারে আমাকে আরো কিছু বলতে পারবে? আমি টের পেয়েছিলাম তোর সাথে এমন কিছুই হতে চলেছে যেটা আমার সাথে হয়েছিল আজ থেকে 22 বছর আগে। তোর মতো আমাকেও ভুগতে হয়েছে অনেক, কিন্তু তুই আমার মতো বোকামি করবি না। এই কঠিন ষড়যন্ত্র থেকে নিজেকে মুক্ত করবি। কিসের কথা হচ্ছে খালা বঞ্জিতে? মায়ের কণ্ঠ শুনে নেওয়াল চমকে উঠল। উঠে গিয়ে মাকে জড়িয়ে ধরল সে। মাকে বলবি না, কি কথা বলেছিলি? নেওয়াল এক পলক খালার দিকে তাকায়। ততক্ষণে পরিবারটি থাকা খালার মধ্যে কেমন উদ্বাস্তু ভাব চলে আসে। খালা অন্যদিকে তাকিয়ে কিসব বিড়বিড় করতে থাকে। কিছুক্ষণ পর পর মাথা চুলকায়। নেওয়াল অদ্ভুতভাবে তাকিয়ে ভাবে, একটু আগেও তো খালা স্বাভাবিক ছিল, এর মধ্যে কি হয়ে গেল? নেওয়াল মনে মনে কিছু একটা ভেবে নিয়ে বলল, আমার বিয়ের কথা বলছিলাম খালাকে। মা, খালা কবে সুস্থ হবে? আমার বিয়ের আগে সুস্থ হয়ে যাবে তো? নেওয়ালের মা তার মাথায় হাত বুলাতে বুলাতে নিজের বোনের দিকে তাকিয়ে বলল, ওকে একেবারে সুস্থ করার জন্যই তো আমার এখানে আসা। যা, আমার জামাইকে ডেকে আন, তাকে সবার সাথে পরিচয় করিয়ে দোয়া করব না? নেওয়াল চুপচাপ বেরিয়ে নিজের রুমে আসে। কিছু হিসাব সে মিলাতে পারছে না। হঠাৎ ভুল করে আয়নার দিকে চোখ পড়ে যায় নেওয়ালের। সাথে সাথে আশিক বেরিয়ে এসে তার গলা চেপে শূন্যে তুলে ধরে। প্রচণ্ড রেগে বলতে থাকে, বেঈমান, আজ তোকে আমি মেরেই ফেলবো। আমাকে ছাড়া অন্য ছেলেকে বিয়ে করার সাহস তুই কোথায় পেলি? আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, বলেই নেওয়ালকে নিচের দিকে ছুঁড়ে ফেলে আসে। ব্যথা পেয়ে আর্তনাদ করে উঠে নেওয়াল। তাতেও আশিকের ক্রোধ কমে না। নেওয়ালের চুলের মুঠি ধরে গালে কষে কয়েকটা থাপ্পড় লাগায়। আয়নার অনেক টুকরো ছুঁড়ে মারে তার দিকে। নেওয়াল সরে গিয়ে নিজেকে বাঁচালেও শরীরের কয়েক জায়গায় কিছু ছোট টুকরো ঢুকে যায়। এক টানে সবগুলো টুকরো খুলে নেয় সে। রক্তে মাখামাখি হয়ে যায় তার গা। আশিককে চিৎকার করে জিজ্ঞেস করে, কি চাই তোর? আমাকে? আর কিসের চাস আমাকে? আমার ক্ষতি করতে তোকে পাঠিয়েছি, অনেকটা ক্ষতি করেছিস তুই। এরপরেও আর কি চাই তোর? এবার আমাকে মুক্তি দে, না হলে আমি নিজেকে শেষ করে তোর নোংরা খেলার হিতি টানবো। আশিক শান্ত হয়ে নেওয়ালের দিকে ছুটে এসে হাত চেপে ধরে। হ্যাঁ, আমি তোর ক্ষতি করতে এসেছিলাম, কিন্তু কখন যে তোকে ভালোবেসে ফেলেছি। তুই তুই আমার হয়ে যা, তারপর তারপর আমি আর তুই আয়না জগতে চলে যাব। সেখানে কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। নেওয়াল জেদ করে আশিকের দিকে থুতু ছুড়ে বলে, সে বৃথা আশা তোর। ভালো চাস তো এখনই ফিরে যা। আশিক রেগে গিয়ে বলল, তোকে আমি কখনোই ছাড়বো না, ফিরলে তোকে নিয়েই ফিরবো। এমন সময় নেওয়ালের মা ঘরে ঢুকে, আর নেওয়াল দৌড়ে গিয়ে মাকে ঝাপটে ধরে কাঁদতে থাকে। মিতি মনোয়ার আশিকের দিকে তাকিয়ে বলল, এভাবে কাউকে জোর করে, যখন জোর করেও কাজ হয় না, কোনো কথা বলার সুযোগ না দিয়ে কাজ হাসিল করতে হয়। জিন হয়েও এটা জানিস না?
নেওয়াল অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। যাও নেওয়াল শোনা, ওর সাথে যাও। আশেক, তুমি আগে আমার বোনকে মেরে ফেলো, তারপর যা খুশি তাই করো। আশিক ভয়ঙ্কর হাসি দিতে দিতে অন্য ঘর থেকে নেওয়ালের খালার চুল টানতে টানতে নিয়ে আসে। নেওয়াল অবাক চোখে তার মায়ের অন্যরূপ দেখছে। এর মধ্যে আরাস নেওয়ালকে কয়েকবার আওয়াজ নেয়। তার তার ব্যাপারগুলো সব এলোমেলো লাগছে। এ ফাঁকে আরাস নেওয়ালকে কয়েকবার ফোন করে। ফোনে না পেয়ে সোজা বাড়িতে এসে দেখে বাড়িতে কতগুলো অপরিচিত মানুষের লাশ মেঝেতে পড়ে আছে। সেগুলো টেঙ্গিয়ে নেওয়ালকে খুঁজতে থাকে আরাস। আপনার খেলা অনেক হয়েছে মিসেস মিথি মনোয়ার, এবার শেষ করার পালা। আরাসের কথা শুনে রেগে মেগে তাকায় মিথি, চোখ পিট করে জিজ্ঞেস করে, তুই আবার কোন ঝামেলা? সমস্যা নেই, এর সমাধানও আমার কাছে আছে। আশেক, একে শেষ করো। আশেক প্রচণ্ড গতিতে আরাসকে মারতে আসে, কিন্তু আরাসকে সে ছুতে পারে না। আরাস এসে বলে, আল্লাহর কালাম যার কাছে আছে তার ক্ষতি তোর মতো অভিশপ্ত জগতে জিন করতে পারে না। তোরা না পারবি আমার ক্ষতি করতে, না আমার মায়ের, না আমার স্ত্রীর। নেওয়াল অবাক চোখে খালার দিকে তাকায়। শত কষ্টেও খালার মুখে হাসি। এমন কত কিছু করে ফেললাম, তুই কোথাকার কে এলি? তোর এই অনেক কিছু এত বছর আমি সহ্য করে এসেছি মিথি, তোকে আর কিছুই করতে দিব না। এত কিসের হিংসা তোর আমার প্রতি, যে নিজের বোনের পিছনে জিন লাগাতে ভাবিসনি? আমার কথা ছাড়লাম, নিজের মেয়েকেও ছাড় দিলি না তুই। কে আমার মেয়ে? নেওয়াল, ও তো আমার স্বামীর দত্তক নেওয়া মেয়ে, যাকে এতদিন আমি নিজের স্বার্থেই পুষেছি। আর কিসে হিংসা করব না তোকে? সম্পত্তি থেকে শুরু করে আদর, ভালোবাসা তুই সব সময় আমার চেয়ে বেশি পেয়েছিস। আমাকে বিয়ে দিয়েছে সস্তা চাকুরে এক বয়স্ক লোকের সাথে, আর তোকে বিয়ে দিচ্ছিল একটা ভালো ছেলের কাছে। এসব এসব মেনে নিতে না পেরে তোর পিছনে আয়নার জিন লেলিয়েছি, কিন্তু তাতেও শান্তি হয়নি আমার। তোর স্বামীকে উল্টাপাল্টা ভাবে চালনা করে তোকে স্বামী বিতাড়িত করেছি আমি। পরে পরে এক ব্ল্যাক ম্যাজিক ম্যান দিয়ে তাকে মেরে বোতলে পুঁতে দিয়েছি। নেওয়ালকে পালার কোনো ইচ্ছে ছিল না আমার। যখন আমার স্বামী জানতে পারলো আমি গর্ভধারণে ব্যর্থ, তখন সে আমাকে নেওয়াল কিনে দিয়েছিল। নেওয়ালকে আমি প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত রেখেছি স্বামীর পৈতৃক সম্পত্তির লোভে। সেটাও যখন পেয়ে গেলাম, তখন ওকেও তোর মতোই নত অবস্থা করার চিন্তা করেছি। এত বছর তুই আবার উটকো ঝামেলা করতে ফিরে এলি, তাই তোকে পাগল বানিয়ে রাখতে চেয়েছি। আজ দেখলাম তাতে কাজ হচ্ছে না, তাই তোদের মেরে ফেলার জন্য আজ এখানে ছুটে এসেছি। বলতে বলতে মিথি ছুরি বের করে নেওয়ালের দিকে এগিয়ে এসে আঘাত করতে আসে। তখনই আশেক আয়নার টুকরো ছুঁড়ে মারে মিথির গলার দিকে। তাতেই টুকরোটা গলার এক পাশে ঢুকে অন্য পাশে বেরিয়ে যায়। আশেক হেসে এসে বলে, যে আমাকে নিয়ে খেলা করে তাকেও আমি ছাড়ি না। আর নেওয়াল, তুই আমার, তোকেও আমি এক অংশ ছাড় দিব না। বলেই নেওয়ালের হাতটা চেপে ধরে আশেক। তারা রেগে গিয়ে বলে, নেওয়ালের হাত ছাড়, তোর অন্তিম সময়ও ঘনিয়ে এসেছে। আশেক নেওয়ালের খালার দিকে আয়নার টুকরো ছুঁড়ে মারে, টুকরোটা তার বুক বরাবর এসে ঢোকে। আরাস খালার কাছে ছুটে আসে, আর আশিক এই সুযোগে নেওয়ালের মাথায় আঘাত করেই তাকে টেনে নিয়ে আয়নার ভেতরে ঢুকে যায়। আরাসের চিৎকার যেন মিহিয়ে যায় ছোট্ট ঘরটার মধ্যেই। আরাস দুই হাতের উপর মুখ থুবড়ে বসে আছে, চোখ দুটোর পাপড়ি এখনো ভিজে আছে, নাকের উপর গড়িয়ে আসা চোখের পানি মুছে নিচ্ছে বারবার। সবার লাশ দাফন করিয়ে মাত্র ফিরেছে বাসায়। ব্যালকনির দিকে চোখ যেতেই কলিচাটা মোচড় দিয়ে উঠছে। না জানি নেওয়াল এখন কি অবস্থায় আছে। শয়তান জিন্নাত তার কোনো ক্ষতি করে ফেলল না তো? ভেবেই উঠে আয়নার সামনে এসে দাঁড়ালো। কয়েকবার নেওয়ালের নাম ধরে ডাকলো। আয়নার উপর সর্বশক্তি দিয়ে ঘুষি মারতে আয়নায় ফাটল ধরল। আরাসের খুব হতাশ লাগছে। কিভাবে নেওয়ালকে উদ্ধার করবে সে? তার মতো সাধারণ একজনের পক্ষে কখনোই অভিশপ্ত আয়না জগতে প্রবেশ করা সম্ভব না। এখন কে সাহায্য করবে তাকে? কিছু একটা ভাবতেই আরাস বাসা থেকে বেরিয়ে গেল। ফিরে এলো একজন মহিলার সেই বৃদ্ধ আলেমকে নিয়ে। মহিলাটি আরাসের কাঁধে হাত রাখতেই সে আর নিজেকে সামলে রাখতে পারে না, বাচ্চাদের মতো হু হু করে কাঁদতে শুরু করে। বৃদ্ধ আলমের সামনে হাত জোড় করে বলে, আপনি কিছু একটা করুন হুজুর, বেশি দেরি হলে না জানি কোনো অঘটন ঘটে। আমার পক্ষে কখনোই অভিশপ্ত আয়না জগতে প্রবেশ করা সম্ভব নয়। বৃদ্ধ এক হাতে তসবিহ গুনতে গুনতে তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি কেন? কোনো শক্তিশালী ভালো জিনের পক্ষে সম্ভব নয় সেই আয়না জগতে প্রবেশ করা। ওটা অভিশপ্ত জিনের আবাসস্থল। একটু শান্ত হও, আমি দেখছি কি করা যায়।
সমস্ত শরীর ওড়নায় আবৃত মহিলাটি বলল, আল্লাহর উপর ভরসা রাখো আরাস, তিনিই পথ দেখাবেন। বৃদ্ধ আলেম তার পালিত চিন্তার একজনকে ডাকলেন, তুমি এক্ষুনি আয়না জগৎ আমার জন্য মনুষ্য মেয়েটির খোঁজ নিয়ে এসো। জিনটা ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে আয়নায় ভেতরে ঢুকে গেল। বৃদ্ধ আলেম আরাসের দিকে তাকিয়ে বলল, আশা করি আমরা ওর ব্যাপারে ভালোই খবর পাবো। খানিকটা আবার জিনটা ফিরে এলে বলল, মেয়েটিকে বন্দি করে রাখা হয়েছে, কিছুটা অত্যাচারও চালানো হয়েছে। জিন্নাত দলের একজন তাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে, কিন্তু মেয়েটির নাকচ করায় বিবাহ ছাড়াই মেয়েটির সাথে সম্পর্কে আবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তুমি কি তাকে উদ্ধার করতে পারবে? আমার পক্ষে এই কাজ হয়তো সম্ভব নয় হুজুর, কেননা আরশি জিন্নাতের জিনগুলো প্রচণ্ড শক্তিশালী, এমনকি তাদের রাজ্যে প্রবেশ করা প্রায় অসম্ভবও বটে। আমি আমি বিশ্বস্ত সূত্রে খোঁজ নিয়েছি, কোনো উপায় কি নেই তাকে উদ্ধার করার? আপনি সে জিন্নাতকে ডেকে সন্ধি করুন, তার সাথে আপোষে কথা বলুন। এছাড়া এই মুহূর্তে কোনো উপায় আমার জানা নেই। তাকে খবর পাঠাও, সে যেন আয়নার প্রতিবিম্বে আমার সাথে দেখা দেয়। জিনটা আবার কুণ্ডলি পাকিয়ে চলে যায়। আরাস বিড়বিড় করে, আজ যদি তার নিজস্ব শক্তি থাকতো তবে নেওয়ালকে এক্ষুনি বন্দি দশা থেকে মুক্ত করে নিয়ে আসতো। হায় আফসোস, আসে কায়নার সামনে এসে দাঁড়ায়, হেসে সে বলে, আমায় তোমার কি প্রয়োজন বুড়ো? এটা করা কি তোমার ঠিক হচ্ছে? মানবজাতির একজন মেয়েকে জিন্নাত হয়ে আটকে রেখে বিবাহের জন্য জোর করছো, তাও এটা জেনে যে সে বিবাহিত। আপনি আমাকে জ্ঞান দিতে ডেকেছেন? তবে জেনে রাখুন, আমার যেটা ইচ্ছে আমি সেটাই করব, কারো বিধানে আমি চলি না। আমার নেওয়ালকে চাই, মানে নেওয়াল আমারই হবে। আপনি এখানে কথা না বলাই ভালো, তাহলে কিন্তু। আরাস চিৎকার করে বলে, হুজুর, আপনি এর সাথে আপোষের আশা করেন যে নিজের মাকে মেরে ফেলতে দ্বিধাবোধ করেনি? তার কাছে করার মতো আর নিচু কাজ কি থাকতে পারে? আশিকের এক মুহূর্তের জন্য থমকে যায়, অতঃপর নিজেকে স্বাভাবিক করে বলল, তোদের কোনো কথাই আমাকে ভোলাতে পারবে না। আজকের পর থেকে আমি বা নেওয়াল কারো দেখাই আর তোরা পাবি না। তোর জন্য ভালো হবে নেওয়ালকে ভুলে যাওয়া। আরাস চুপ হয়ে যায়, তারপর আকুতি ভরা কণ্ঠে হতাশ হয়ে বলে, মনে হচ্ছে সেটাই করতে হবে। তোমার শক্তি সামর্থ্যের সাথে আমার কুলিয়ে ওঠাও অসম্ভব। তোমার কাছে আমার একটা শেষার্জি আছে, তুমি একবার আমাকে নেওয়ালের সাথে দেখা করতে দাও। ওকে একবার জড়িয়ে তালাক দিয়ে দায় মুক্ত হতে চাই। শত হলেও আমরা আল্লাহর কালাম মেনে বিয়ে করেছি। হয়তো তোমার কাছে এসবের গুরুত্ব না থাকতে পারে, কিন্তু আমরা তো মানি। আশিক একটু গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, ওকে নিয়ে আমি সব আয়নার বাহিরে আসবো আর মুহূর্তে নিয়ে ঢুকে যাব, কিন্তু তুই ওকে স্পর্শ করবি না। সামনাসামনি তালাক দিয়ে দায় মুক্তি হবি। আরাস বিনীতভাবে মাথা নাড়ায়। আশিক মুহূর্তের জন্য উধাও হয়ে যায়। মহিলাটি বলে, এই তুই কি বলছিস বাবা? আরাস কিছু বলার আগেই আশিক নেওয়ালকে নিয়ে আয়নার বাহিরে আসে। আরাস এক পলক নেওয়ালের দিকে তাকায়। নেওয়ালের চুলগুলো এলোমেলো, গায়ে চিকন চিকন কালচে দাগ। সে আরাসের কাছে ছুটে আসতে চাইছে, কিন্তু আশিক তার হাত শক্ত করে ধরে রেখেছে। আশিক তাড়া দেয়, এবার তোর কাজ শেষ কর। আরাস বা হাত দিয়ে পাশের টেবিল থেকে ভারী কাছের শোপিসটা হাতে নেয়। বিসমিল্লা বলে আয়নার দিকে ছুঁড়ে মারতে পুরো আয়নাটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বৃদ্ধ আলেম উঠে গিয়ে পুরো ঘরে হেঁটে বিড়বিড় করতে থাকে। এবার আরাস নেওয়ালকে নিজের দিকে টেনে নিয়ে বলল, এখন তুই আমার হাতে বন্দী। তুই না তোর জগতে ফিরতে পারবি, না এই রুমের বাহিরে যেতে পারবি। আশিক প্রচণ্ড রেগে গিয়ে বলল, এই ছিল তোর মনে? তোর হয়তো আমার শক্তি সম্পর্কে কোনো ধারণা নেই বলেই আরাসের বুকে আঘাত করলো আশিক। আরাস পড়ে যেতে যেতেই টাল সামলে নেয়, দোয়া পড়ে নিজের গায়ে ফু দেয়। এবার আর আশিক তাকে আর স্পর্শ করতে পারে না। রাগে কয়েকবার চিৎকার করে উঠে, শক্তি বড়াই করিস না, যে এই শক্তি তোকে উপরওয়ালা দিয়েছে তার অপব্যবহারও করেছিস যথেষ্ট, কিন্তু আর না, এবার তোকে সবকিছু মাসুল দিতে হবে। তোর থেকে আমার শক্তি কিছু অংশ কম নয়। শুধু মানুষের দুনিয়ায় সাধারণ জিন হয়ে বেঁচে থাকার জন্য আমি আর আমার মা সব শক্তি ত্যাগ করেছি। কিছু সাধারণ শক্তি ছাড়া আর কিছুই নেই আমাদের কাছে। তোর কয়টা মা? সবাইকে নিজের মা বানিয়ে রেখেছিস। ওরা দুজনই আমার মা, দুজনই আমার কাছের, কিন্তু আফসোস তোর জন্য নিজের মাকে চিনতে না পেরে তুই নিজের হাতে মেরে ফেলেছিস। নেওয়ালের খালা তোর নিজের মা, যাকে সেই মহিলা তোর আর তোর বাবার থেকে আলাদা করে দিয়েছিল। তোর বাবাকে বসে এনে তোর মাকে বিতাড়িত করলেও তোর মা আশ্রয় নিয়েছিল আমাদের কাছে। সে থেকে সে আমার ছোট মা। সৌভাগ্য তার, মৃত্যুর আগে অবধি জানতে পারেনি নিজের ছেলের হাতে খুন হয়েছেন উনি। আমি এখানে ছোট মার পিছু পিছু এসেছিলাম তার হারানোর সব কিছু তাকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তাকেই হারিয়ে ফেললাম। তোর তো লজ্জা হওয়া উচিত রে। হ্যাঁ, এতটাই অভিশপ্ত তুই, আজীবন তোকে ওই আয়নার পিছনে একাই পড়ে থাকতে হবে।
আশিক চুপ হয়ে গেছে। কি বলবে সে বুঝতে পারছে না। আরাশ ভেবে নিল সে হয়তো অনুশোচনা বোধ করছে, কিন্তু মুহূর্তে তার ধারণা ভুল প্রমাণ হলেও আশিক আবার নেওয়ালের হাত ধরে টানাটানি করা শুরু করলো। আরাশ এবার নিজেকে স্থির রাখতে পারল না। সূরা জিন পড়তে পড়তে আশিকের উপর ঝাঁপিয়ে পড়ল। আশিকের শক্তি যেন সাথে সাথে নিস্তেজ হয়ে পড়ল। কিছুতে নিজেকে আরাশের হাত থেকে ছাড়াতে পারছে না। এই প্রথম নিজেকে অসহায় লাগছে। উপায় না দেখে হাত জোড় করার ভঙ্গিতে বলল, আমায় ছেড়ে দাও ভাই, আমি ভুল করেছি জানি, আমাকে মেরো না, আমাকে আমার জগতে ফিরে যেতে দাও। আরাশের মনে মায়া হলো। সে আশিককে ছেড়ে দিয়ে বলল, আর কখনো আয়না জগতের বাইরে আসার চেষ্টা করবি না, তোকে ছেড়ে দিচ্ছি। ওয়াশরুমের আয়না দিয়েই নিজের জগতে ফিরে যা। বৃদ্ধ আলেম রুমটা আবার খুলে দিল। ওয়াশরুম থেকে ক্ষীণ শব্দেও ভেসে এলো, আমি আবার ফিরে আসব, তখন 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 কাউকে ছাড়বো না, আমি ফিরবই। মহিলাটি আরাশের দিকে তাকিয়ে বলল, ওকে ছেড়ে দেওয়া কি ঠিক হলো? ও তো শুধরালো না। আল্লাহ ভরসা। নেওয়ালের উপর করা জাদু কাটিয়ে বাসার সবাই না বন্ধ করিয়ে নিলে আর কখনো সে ফিরে আসতে পারবে না। নেওয়াল আরাশের বুকের এক পাশে মাথা রেখে শুয়ে আছে। আরাশ নেওয়ালের চুলে হাত বোলাতে বোলাতে বলল, একটা জিনকে স্বামী হিসেবে পেয়ে ভয় হচ্ছে না? না, নিজেকে ধন্য মনে হচ্ছে। আর তুমি জিন কিংবা মানুষ, সেটাতে আমার কিচ্ছু যায় আসে না। আজীবন তোমার মতো একজনের সাথে জীবন কাটাবো, এটাই আমার বড় পাওয়া। তবে একটা জিনিস ভেবে ভালো লাগছে, তুমি আর মা সব শক্তি ত্যাগ করে নিজেদের দুনিয়া ছেড়ে এখানে পড়ে আছো শুধু নিজেদেরকে সৎ রাখতে। কেউ একজন যখন নিজের যোগ্যতার অতিরিক্ত কিছু পেয়ে যায়, সেটা নিয়ে অহংকার অথবা দাম্ভিকতা বোধ করে। মা বরাবর জিন রাজ্যের এসবে বিরক্ত, তাই বাবা মারা যাওয়ার পর সব ত্যাগ করে সাধারণ শক্তি নিয়ে মানুষের সাথেই ভালো আছি। আল্লাহ যাতে আমাদেরকে আজীবন এমনই রাখেন। কিন্তু ভয় হয়, আশিক যদি সত্যি ফিরে আসে আমাদের ক্ষতি করতে। আল্লাহ ভরসা, আল্লাহ ছাড়া কিছুকে ভয় পেও না। এরা ভুলে গেছে আরশি জিন্নাতরা যা নিয়ে অহংকার করে তা উপরওয়ালা প্রদত্ত, আর তা তাদের জন্য এক প্রকার অভিশাপও বটে। নেওয়াল আর কিছু না বলে আরাশকে শক্ত করে জড়িয়ে ধরল। ও আর এসব নিয়ে ভাবতে চায় না। এখন সে নিজের একটা পৃথিবী তৈরি করে নিয়েছে আরাশকে নিয়ে ভালোবেসে নতুন সংসার বেঁধেছে। আরাশও নেওয়ালকে শক্ত করে জড়িয়ে নাকের ডগায় চুমু খায়। অস্ফুট স্বরে বলে, ভালোবাসা সত্যি সবকিছুর ঊর্ধ্বে নাওফেল, আর সেই ভালোবাসায় সারা জীবন তোমার কাছে নিজেকে বেঁধে রাখতে চাই। আজকের গল্পটা এখানে শেষ হয়। আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। নিয়মিত ভৌতিক গল্প শুনতেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, নিজেকে যত্নে রাখবেন, এবং চারপাশে যে ভূমিকম্পের যে আভাস সেটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। আপনারা সবাই নিজের খেয়াল রাখবেন, আল্লাহকে স্মরণ করবেন, নামাজ পড়বেন এবং সযত্নে আশপাশের সবাইকে নিয়ে খোঁজখবর রাখবেন, নিজের যত্নের সাথেই থাকবেন। আবারও এই বলেই শেষ করছি আজকের আয়োজন। পরবর্তী গল্প নিয়ে হাজির হব অল্প সময়ের মধ্যেই। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।